আমার না নোট লিখে লিখে রাখি না। সাজেশন তো যেটা লিখছিল তো আমি বুঝতেছি না, এটা হচ্ছে আমি কি লিখছি আমি জানি না। পাশে গুলো ডাটা আমার অ্যানালিটিক কাছে মেথডস, সাজেশনের ক্রিস রেকর্ডটা আছে। এমকিউএল। আমার পুষ্প সাজেশন পাঠায় দাও তো সাজেশনটা, বা তুমি বলো তো। লেখা নাই, মানে ওই যে রেকর্ড করছিলাম ক্লাসে সাজেশন। আমিও তো রেকর্ড করছিলাম, আগে লিখে রাখি। আচ্ছা, ডাটা অ্যানালিটিক মেথড, স্ক্রিপ্টস, এমএলকিউ, তারপরে ডাটা ইঞ্জিনিয়ারিং বা ডাটা প্রসেসিং, এটা থেকে 6 আচ্ছা নাম্বার আচ্ছা আসবে। আচ্ছা, এর এর মধ্যে কি কি আছে এটাকে কও, এর মধ্যে কোনটা কোনটা আছে? এটা থেকে তো যে এই যে তোমার ডাটা অ্যানালিটিক্স আছে, ওই যে 1.3। এই যে 5 টাইপস অফ অ্যানালিটিক্স, হ্যাঁ ঠিক এটা আছে। আছে। তারপর এগুলো তো মাস্ট থাকবেই। এটা হ্যাঁ, তারপর উনি বলছে যে আর হলো ক্রিপসেটটা আছে, আর ডাটা প্রসেসিং। হ্যাঁ কিছু, আর ডাটা প্রি প্রসেসিং আছে। হ্যাঁ এটাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। এর ফার্স্টে আসলে 5 টাইপস অফ ডাটা অ্যানালিটিক্স, ঠিক আছে। আমি যদি যাই 5 টাইপস অফ ডাটা অ্যানালিটিক্স, ডাটা টার্মিনোলজি, ডাটা ডাটা 5 টাইপস অফ ডাটা অ্যানালিটিক্স। এর মধ্যে ফার্স্টেরটা থাকে হলো তোর, আচ্ছা, এটা বুঝাবো কি, এটা তো বুঝছি যে ডাটা অ্যানালিসিসের মধ্যে ফার্স্ট থাকে ডেসক্রিপটিভ অ্যানালিসিস। যে ফার্স্টে হলো আমাদের যে প্রবলেমটা আইডেন্টিফাই করি, ওই প্রবলেমটা আসলে মানে আসলে কিন্তু আমাদের ফার্স্টে প্রবলেম আইডেন্টিফাই করতে হয়। প্রবলেমটা কি, প্রবলেমটা কি 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 হচ্ছে এক্সেট্রা, ঠিক আছে। মোট কথা আমি ফার্স্টে কারেন্ট হোয়াট ইজ কারেন্টলি হ্যাপেন, ওকে। দেন প্রবলেমটা তারপর আমরা কি করি, ডায়াগনস্টিক অ্যানালাইসিস করি। যে কোনো রিসার্চের ক্ষেত্রে মানে এই সবাই ডাটা অ্যানালিসিস ফলো করা হয়, যে দেন এটা কেন হচ্ছে, ঠিক আছে। দেন প্রেডিক্টিভ অ্যানালিসিস, যে আচ্ছা এটা ফিউচারে কি কি হতে পারে। দেন প্রেসক্রাইব মানে আমরা একটা সলিউশন দিই। দেন এটা মানে হলো যে এটার জন্য বেস্ট পাথ কোনটা, বা আমরা বেস্ট আমাদের ডিসিশন কোনটা হবে, ঠিক আছে। আর এরপর হলো কনক্লুসিভ, মানে আর কি যে কিভাবে আর কি আমরা আর কি যে প্রবলেমটা আছে প্রবলেমটা কি কি আমরা ইমপ্রুভ করতে পারি, কিভাবে কি করতে পারি, এখান থেকে কি কি বোঝা যাচ্ছে, কি কি শেখা যাচ্ছে এক্সেট্রা, ঠিক আছে। এরপর হলো মেশিন লার্নিং। মেশিন লার্নিং কে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো সুপারভাইজড লার্নিং আর একটা হলো আনসুপারভাইজড লার্নিং, ঠিক আছে। সুপারভাইজড লার্নিং কি করে, সুপারভাইজড লার্নিং এ আমাদের একটা ইনপুট থাকে, ওই ইনপুটের বেসে একটা আউটপুট দেওয়া থাকে গিভেন, মানে গিভেন। সুপারভাইজড আর আনসুপারভাইজড লার্নিংটা হলো মেইনলি গিভেন ডাটার উপর বেস করে এটাকে দুইটা ভাগ করা হয়েছে। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা কি, হ্যাঁ হ্যাঁ, গিভেন ডাটার উপর বেস করে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো যে গিভেন ডাটাতে ইনপুট আর আউটপুট যদি থাকে এটাকে আমরা সুপারভাইজ বলবো, আর আনসুপারভাইজে আমাদের জাস্ট হলো মানে ইনপুট ডাটা থাকবে, কোনো আউটপুট বা ওয়াইটা থাকবে না, ঠিক আছে। মোট কথা সুপারভাইজ লার্নিং আসলে আমাদের একটা ফাংশনের মতো কাজ করে, যে ফাংশনের মধ্যে একটা ইনপুট থাকে এবং আমরা একটা আউটপুট পাই এফ অফ এক্স, ঠিক আছে। আর হলো আর আনসুপারভাইজ লার্নিং আসলে একটা স্টোরি বলে। স্টোরি বলতে মানে জাস্ট তার ডাটাগুলো দেওয়া থাকে, ডাটাগুলোর কোন রেজাল্ট কি এক্সেপ্ট এগুলো কোনো কিছু দেওয়া থাকে। তা এর মধ্যে সুপারভাইজ কে আমরা কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে মেজর দুইটা হলো রিগ্রেশন আর ক্লাসিফিকেশন। আচ্ছা এখানে একটু রিগ্রেশন, সুপারভাইজে কি বিষয়টা এমন না যে মানে যে ডাটা আছে ওই ডাটা থেকে মানে এই ডাটা থেকে ফিউচারে কি হচ্ছে এমন কিছু একটা বের করা, তাই তো? হ্যাঁ এটা আমরা আসলে মেনলি আমরা সবকিছু আসলে কম বেশি আসলে বোঝার ট্রাই করি, যেটা প্যাটার্নটা, প্যাটার্নটা যদি জানতে পারি তাহলে ফিউচারে কি হয়েছে বা পাস্টে কি হয়েছিল, মানে ফিউচারে কি হতে পারে পাস্টে কি হয়েছিল এটা আর কি জানা যেতে পারে, সেটা ঠিক হইতে আছে। পারে কিন্তু এখানে আচ্ছা ঠিক আছে, বাট হচ্ছে আমি ইয়াতে দেখলাম যে ইয়াতে আলাদাভাবে মানে আনসুপারভাইজে বেশি বলা যে প্যাটার্নের কথা, যে ওর কারণ হচ্ছে যখন ও এক্সট্রা নিবে, এক্সট্রা নিয়ে হচ্ছে যে উম, ইয়া করে আর কি, যে একদম আচ্ছা প্যাটার্নটা ফাইন্ড আউট করে, ইয়া ফাইন্ড আউট করে এমনি এমনি করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোট কথা আসলে কি যে সুপারভাইজ আনসুপারভাইজ দুই জায়গায় প্যাটার্ন ফাইন্ড আউট করে, কিন্তু সুপারভাইজ সুপারভাইজের মধ্যে আমরা যে প্যাটার্নটা পাই এই প্যাটার্নের একটা নাম দিই আমরা, এই প্যাটার্নের একটা নাম দিই, যে নামটা কি থাকে যেটা হলো আউটপুট। যেমন আমি যদি বলি যে সুপারভাইজ লার্নিং এর মধ্যে, আচ্ছা এসভিএম সুপারভাইজ লার্নিং এর মধ্যে এসভিএম লেখা, ভেক্টর অ্যানালাইসিস, কে নিয়ারেস্ট নেইবারস, এই যে কে নিয়ারেস্ট নেইবারস আছে না, হুম। কেএনএন এটাকে বলে, ঠিক আছে। কেএনএন কি করে, কেএনএন করেটা কি যে আমাদের যে ডাটাগুলো থাকে না, ডাটাগুলোকে কয়েকটা খোপে খোপে ক্লাস্টারের মতো করে ভাগ করে, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ক্লাস্টারের মতো। বাট এখানে আসলে কি হয়, এখানে আমরা এটার নাম দিই,
যে এটা এখানের মধ্যে যারা আছে তারা হলো ক্যাট, আর এখানের মধ্যে যারা আছে তারা হলো মাউস। ঠিক আছে, বাট এর মধ্যে যেটা থাকে সেটা কি করে আনলেবেল থাকে, যে এখানে যে আমরা প্যাটার্নটা ফাইন্ড আউট করি এই প্যাটার্নের কোনো নাম দেওয়া থাকে না, যেটা থাকে আমরা কি বলি C1 C2 লেভেল আর আনলেভেলের C3। খেলা। হ্যাঁ, আর এখানে যে এই যে নামগুলো দেই এগুলোই আসলে আউটপুট। যেমন আমাদের কতগুলো ডেসক্রিপশন দেওয়া আছে ইনপুটের মধ্যে, আমরা ইনপুটের ডেসক্রিপশন ওয়াইজ বলতেছি যে এটা হলো ক্যাট, এটা হলো মাউস, আর এটা হলো আমাদের আরেকটা এনিমেল, যেমন এলিফ্যান্ট বলতে পারছি বা ডগ বলতে। ঠিক আছে, আর আনসুপারভাইজ হয় কি যে এখানে আউটপুট গুলো দেওয়া থাকে, জাস্ট মনে করো ডেসক্রিপশন দেওয়া থাকে, ডেসক্রিপশন ওয়াইজ কি কি সিমিলারিটিস আছে ওগুলো দিয়ে আমরা একটা ক্লাস্টার করে একটা প্যাটার্ন বের করে ওগুলাকে একসাথে রাখি। জাস্ট এটা আমি বলতেছি কেএনএন এর কথা আর হলো কে মিনস এর কথা। এভাবে হলো সুপারভাইজ আর আনসুপারভাইজকে আলাদা করা হয়। আরো অনেক ভাগ আছে, যেমন আমাদের সুপারভাইজের মধ্যে যেরকম আছে আমাদের এই যে রিগ্রেশন, বিশেষ করে রিগ্রেশন রিগ্রেশন কি করে, রিগ্রেশন আমাদের বিভিন্নটা ফাইন্ড আউট করে যে আমাদের আছে এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত ডাটা, বলতে পারি যে আমার 2015 থেকে 2025 পর্যন্ত আমাদের ডাটা আছে। এখানে কি দেখা গেছে, এখানে যে আমাদের ওয়াইয়ের ইনপুটটা মানে ওয়াইয়ের আউটপুটটা এখানে এখানে শো এরকম ভাবে এই ডাটার মধ্যে আমি এরকম একটা প্যাটার্ন পাইছি, আউটপুট আর ইনপুটের প্যাটার্ন। তাহলে আমি এক্সপেক্ট করতে পারি যে আচ্ছা 35 এ বা 30 তে এই রেজাল্টটা আমাদের ওয়াই থাকবে এখানে, সেটা এরকম ভাবে আগাবে। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল আকারে বলছি, যেমন সুপারভাইজার লার্নিংটা আসলে এভাবে কাজ করে যে ও একটা প্যাটার্ন ফাইন্ড আউট করে বা ও একটা সিমিলারিটি ফাইন্ড আউট করে ও এটাকে ফিউচার প্রেডিক্ট করার জন্য কাজে লাগায়। আচ্ছা ঠিক আছে, তো সুপারভাইজ লার্নিং এর মধ্যে আমাদের মোস্ট দুইটা ইম্পর্টেন্ট বা কমন লার্নিং হলো রিগ্রেশন লার্নিং আর হলো ক্লাসিফিকেশন। ঠিক আছে, রিগ্রেশন মেইনলি কাজ করে হলো আমাদের ভ্যালু নিয়ে বা ডিজিট নিয়ে কাজ করে। ঠিক আছে, আর ক্লাসিফিকেশন কাজ করে হলো ক্যাটাগরিক্যাল ডাটা নিয়ে, ক্যাটাগরিক্যাল ডাটা, নমিনাল ডাটা আর হলো ডিসক্রিট ডাটা। ক্যাটাগরিক্যাল ডাটা আর নমিনাল একই বোঝায়, মোট কথা যে আমরা যে ওয়ার্ড যেমন ইয়েস নো, তারপর সুপার, তারপর এই যে এক্সেট্রা যেসব যে ওয়ার্ড আছে যেমন হাই উইক এক্সেট্রা, এসব এসব জিনিস নিয়ে কাজ করে হলো ক্লাসিফিকেশন, ক্যাটাগরিক্যাল ডাটা, ক্যাটাগরিক্যাল ডাটা নিয়ে কাজ করে। আর রিগ্রেশন কাজ করে হলো যে আমরা বললাম যে নাম্বার নিয়ে কাজ করে। এখন এই ক্লাসিফিকেশনকে আরো তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন আর মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাস ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের যে আউটপুটটা থাকে আউটপুটটা দুইটা ওয়ার্ডের মধ্যে সীমিত থাকে, যে কোনো এনিথিং দুইটা ওয়ার্ড, সেটা কি হতে পারে ইয়েস নো হইতে পারে, যে হাই লো হইতে পারে এক্সেট্রা। বাট আমাদের আউটপুট হবে মাত্র দুইটা টাইপের, দুই ধরনের আউটপুট হবে, মানে লেভেল ডাটা হবে দুই টাইপের। ওকে, একটাকে আমি ধরলাম L1, একটাকে ধরলাম আমি L2। আমাদের যে আউটপুট এটাকে বলা হয় লেভেল বা ওয়াই বা টার্গেট কলাম এক্সেট্রা বা টার্গেট ফিচার বলা হয়, আর যেটা ইনপুট দেওয়া থাকে এগুলোকে বলা হয় ইনপুট ফিচার বা আমাদের কি বলা হয় কলাম বলা হয়, দেন ফিচার বলা হয় এক্সেট্রা। ভাই ফিচার না ফিচার ভাই, ভুল বলছো ভাই। সরি ভাই, ফিচার ফিচার বলেন, ফাইল টেস্ট এখন দেই নাই তো, ফিচার না বললে স্যার বাইর করে দিবে আমাদের। এমআইটি থেকে তো দেখো কখনো এইজন্য প্র্যাকটিস করতেছে ভাই যাওয়ার জন্য। পিএইচআর না বললে এমআইটি তে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা এটা ছিল হলো বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন। এরপর আসে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। আমরা মাল্টি ক্লাস কি বলতেছি, যে আচ্ছা ঠিক আছে এর মধ্যে কয়েকটা ক্লাস থাকে, কয়েকটা ক্লাস থাকবে, যেমন এই লেভেলের মধ্যে এই লেভেলে এখানে দুইটা ক্লাস, একটা হলো যে L1 একটা L2। ঠিক আছে, দুইটা ক্লাসে ভাগ করা গেছে। তারা আর মাল্টি লেভেলে কি থাকবে, যে আমাদের যে আউটপুট গুলো থাকবে আউটপুট গুলোতে কয়েকটা ক্লাস থাকবে, শর্ট টল মিডিয়াম। আচ্ছা একটু একটু ইন্টারাপ্ট করলাম। আচ্ছা এখানে আমরা তাহলে লেভেল বলতেছি, যে লেভেল বলতেছি আমরা টার্গেট যে ইয়েটা আসবে ওটাকে আমরা লেভেল বলতেছি। তো আর বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে ওগুলোর কি বলি আমরা, মানে ইনপুট লেভেল এরকম কিছু? না না, ইনপুট ডাটা বলতে পারি বা ফিচার, ইনপুট ফিচার বলতে পারি, বা আমাদের আরো কয়েকটা নাম দেওয়া যেতে পারে, যেমন এই যে উপরে আমার তো এক্সাক্ট মনে নাই, তো উপরে যে স্যার এগুলো সব মেনশন। ওই যে ইয়েটা ওই যে ইয়ে দেওয়া যে, বুঝছি বুঝছি, এটা নিচেই আছে। আচ্ছা ঠিক আছে ভাই, করো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, এই যে এখানে আছে, হুম এই যে accept, accept, install।
ইনস্ট্যান্স না না ইনস্ট্যান্স না আচ্ছা, ওই অ্যাট্রিবিউট গুলাকে আমরা ইনস্ট্যান্স বলতে পারি না? এটা কি ইনস্ট্যান্স কি আলাদা কিছু? ইনস্ট্যান্সটা হলো ইনস্ট্যান্সের মানে আরেকটা মিনিং হলো এক্সাম্পল, ঠিক আছে? তাহলে আমরা ওকে। টাপল গুলোকে ইনস্ট্যান্স বলতে পারি। কথা হচ্ছে বাট মানে টাপলের প্রত্যেকটা টাপল মানে রো এর প্রত্যেকটা এলিমেন্ট কি ইনস্ট্যান্স বলা যায়। কথা বুঝছো? বুঝলাম। মনে কর আচ্ছা মনে কর না ওই লাইক সরে যায় যেমন এটা একটা ইনস্ট্যান্স, এটা একটা এক্সাম্পল, এটাও একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? একটা এক্সাম্পল, এটা একটা ইনস্ট্যান্স। এন্ড এই ইনস্ট্যান্সে তুমি কেমনে যাবা? তুমি বলবা যে y কত, y6 আর x 1 2 3 সরি না x4 x4 y6 এই পর্যায়ে তুমি এই ইনস্ট্যান্স পাবে, ইনস্ট্যান্স লেটার। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বললাম যে বাইনারি ক্লাসিফিকেশনে আমাদের লেভেল বা টার্গেট ফিচারে আমাদের ক্লাস থাকে দুইটা, একটা ইয়েস একটা নো বা হাই লো, যেভাবে হোক দুইটা ক্লাস থাকে, দুইটা বেশি ক্লাস থাকবে না বা দুই টাইপের বেশি আউটপুট থাকবে না। আর মাল্টি ক্লাসে মাল্টিপল থাকতে পারে, 3 4 5 6 হতে পারে। এখানে যেমন তিনটা এক্সাম্পল দেওয়া হলো, শর্ট টল মিডিয়াম, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। ওকে, আর এরপর আছে মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। মাল্টি লেভেল মানে কি? এই যে আমি যেহেতু বলছি যে আমাদের আউটপুট হলো লেভেল, এইখানে এইখানে যেগুলো আমরা করছি এগুলো সব সিঙ্গেল লেভেল। কয়টা? একটা লেভেল না? একটাই লেভেল ছিল এখানে। আর এখানেও কয়টা লেভেল ছিল? এখানেও কিন্তু একটা লেভেলই ছিল, মাল্টি ক্লাসেও একটা লেভেল, আবার বাইনারিতেও একটা লেভেল। বাট এখন হবে আমাদের মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। মাল্টি লেভেলের মধ্যে আমাদের লেভেলে হবে ওয়াই হবে কয়েকটা, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে আরো থাকতে পারে ডট ডট দেওয়া, আমরা ওয়াই এনও লিখতে পারি, ঠিক আছে? এটা হলো মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। এইটাই হলো আমাদের মেনলি ক্লাসিফিকেশনের তিনটা টাইপ। ওকে, আর এর মধ্যে যেটা আনসুপারভাইজড নিয়ে এখানে আসলে আমার কাছে কিছু বলে নাই, জাস্ট বলছে যে আনসুপারভাইজড একটা টাইপ কি বলে দেওয়া আছে না, জাস্ট এখানে বলছে এটা আনলেভেল থাকে, মানে আমাদের ওয়াইটা থাকে না, মিসিং, জাস্ট আমাদের ইনপুট ডাটাগুলো নিয়ে এক্সিস্ট করে আমাদের আনসুপারভাইজড লার্নিং। ভাই একটু উপরে যাও ওকে, তো, এরপর ভাই থাকে একটু উপরে যাও তো। মেশিন। এখানে এই যে এজেন্টের ইয়ার একটু বুঝছো তুমি? এই যে রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা রেইন নাকি রিইন, রেইনফরমেন্ট স্মার্ট লার্নিং হলো এটা নিজে নিজে লার্ন করে, ওয়ান কাইন্ড অফ। এটা কি আসতে পারে? স্যার তো বলে না মানে নিজে তো বুঝো, জাস্ট মানে ওটা তো বুঝো রেইনফোর্সমেন্ট লার্নিং কি, এটা জাস্ট নিজের ভাষায় বলে দিই, তাহলে আমি ক্লিয়ার করি কথা। মানে এটা কি ওই যে আনসুপারভাইজড ভিতরেই তো পড়ে না? রেইনফরমেন্ট লার্নিং এটা বুঝাই দাও ভাই, আনসুপারভাইজড। বুঝাই দাও। আচ্ছা ওকে ফাইন। রেন সুপারভাইজড লার্নিংটা হলো কি, আমি একটা খুব একটা সুন্দর একটা দিই এক্সাম্পল দিই, যেটা আমি একটা মিমসে দেখছি, ঠিক আছে? দাও তো ভাই। এর মিমসে এরকম ছিল যে একটা মেয়ে আর কি যে চিনে না, আচ্ছা মেশিন লার্নিং কি বা রেইনফোর্সমেন্ট লার্নিং, কিন্তু সে একটা ছেলেকে জিজ্ঞাসা করছে যে লার্নিং কি, এটা কিরকম কাজ করে, ঠিক আছে? তো ও বলছে যে রেইনফোর্সমেন্ট লার্নিংটা অনেক রোমান্টিক, অনেক ভালো কাজ করে। এটা কিভাবে রোমান্টিক? তো বলো যে ধরো একটা মেয়ে একটা জঙ্গলে হারায় গেছে, বা একটা এয়ারপ্লেন ক্রাশ হয়েছে, একটা দ্বীপে হারিয়ে গেছে। তো এখানে একটা অনেক আগে একটা টারজান থাকতো, যে টারজান আসলে কোনো মেল ল্যাঙ্গুয়েজটা বুঝে না, জানে না, ঠিক আছে? তো এই টারজানটা ফার্স্টে যখন মেয়েটাকে দেখলো, তো মেয়েটাকে দেখার পর মেয়েটাকে বুঝতে পারছে যে সে আহত হয়েছে বা সে ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, সে তার কালচার জানে না। তো সে তার কাছে যে তাকে এরকম ডাক দিছে বা ধাক্কা দিছে বা তার কাছে আজব ভাবে তাকাইছে। তো এটা দেখে মেয়ে ভয় পেয়েছে, ভয় পেয়ে দৌড় দিছে, আর মানে থাপ্পড় দিয়ে দৌড় দিছে। মেয়েটার কাপড় চেক করতেছিল, জামা কি চুল কি দৌড়ে চেক করতেছিল, তাই ছেলেটাকে যা থাপ্পড় দিছে। তো তখন ছেলেটা দেখলো কি মেয়েটা রাগ হয়ে গেছে, তাই সে চলে গেল, সে বুঝে নাই কি হয়েছে, বাট সে চলে গেল। এরপর সে আরেকটা কি করলো, যে একটা কিছু ফল আর কিছু ফ্রুট নিয়ে আসলো, মেয়েটাকে দিল অনেক কিছু পর আসা। তখন সে মেয়েটাকে খুশি হয়ে নিয়ে গেল। তো ছেলেটা প্রথমে বুঝলো যে আচ্ছা ঠিক আছে, তা আমি ফার্স্টে যে কাজটা করেছি এই কাজের কারণে আমি রিওয়ার্ড পাই নাই, আমি ওটা পানিশমেন্ট পাইছি। পরে যে কাজটা করছি এই কাজের জন্য আমি রিওয়ার্ড পাইছি, মানে সেকেন্ড কাজটা রাইট আছে, ফার্স্ট কাজটা রং, ফার্স্ট কাজটা আর সেকেন্ড টাইম করা যাবে না। এরকম ভাবে আসলে রেইনফোর্সমেন্ট লার্নিংটা কাজ করে, যে ও এনভায়রনমেন্ট থেকে রিওয়ার্ড পায়, আবার রিওয়ার্ড পায় না। যদি রিওয়ার্ড না পায় তখন বুঝে আচ্ছা ঠিক আছে আমি যে কাজটা করছি এটা ঠিক হয় না, আর যদি রিওয়ার্ড পায় তাহলে বুঝে যে আচ্ছা এই যে কাজটা করছি এটা ঠিক আছে, এটা সেকেন্ড টাইম থেকে করতে হবে। এটা হলো
লার্নিং যে আমার একটা এজেন্ট বা আমার একটা মডেল একটা অ্যাকশন করছে বা একটা কাজ করছে এনভায়রনমেন্টের উপর বা আশেপাশের পরিবেশের উপর, সে কি পাইছে, সে একটা রিওয়ার্ড পাইলো। সে রিওয়ার্ড পাইলো মানে এটা ওকে, এই আমার এই কাজটা ঠিক আছে। ওকে, সে যদি রিওয়ার্ড না পায়, সে যদি এটা মানে রিওয়ার্ড যদি না পায়, কোনো একটা স্টেটমেন্ট বা সামথিং কিছু পেলো বাট রিওয়ার্ড পায় সে, তখন সে আর সেকেন্ড টাইম এই কাজটা করবে না, বুঝবে যে এই কাজটা রং। এটাই হলো রেনফোর্সমেন্ট লার্নিং। এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বিশেষ করে যেসব মডেলে আমরা ওই যে মানে আর কি এক্সাম্পল বলতে যেমন কারের কিছু কিছু কারের রেনফোর্সমেন্ট লার্নিং ইউজ করা হয়, যে যখন কার আর কি ড্রাইভ করে, ড্রাইভ করতে করতে ওই যে ড্রাইভার মানে কার অটোমেটিক কিছু জায়গায় যায় বা কিছু ইন্ডিকেট দেয় বা এদিকে যাওয়ার জন্য অ্যাডভাইস দেয়, ড্রাইভার ওগুলা নেয় না, ওগুলা বাইপাস করে ডিসেবল করে অন্য দেয়, কাজ কিছু করে, কিছু হ্যাঁ। অ্যাকসেপ্ট করে। মোট কথা তখন আর কি সে লার্ন করে আসতে যে আচ্ছা আমার বুঝছি কোন বুঝছি। অ্যাকশন নেওয়া উচিত, কোন অ্যাকশন নেওয়া উচিত না। এভাবে করে একটা মেশিন নিজে নিজে সেলফ লার্নিং করে। মোট কথা রেনফোর্সমেন্ট লার্নিং আর একটা সেলফ লার্নিং, এটুকুই। ঠিক আছে ভাই, ওকে, বুঝলাম ভাই। ফেসবুকের মিম দেখেও ভাই পড়ালেখা করুন যে, এটা আজকে বুঝলাম ভাই। শেষ কাহিনী, শেষ মজা শেষ। আচ্ছা আচ্ছা, এরপর আছে আচ্ছা, কিসে সিকোয়েন্স টু এমএল। সিকোয়েন্স কি আসবে? এই যে উপর নিচে, একটু নিচে, একটু এগুলা নিচে, একটু নিচে। এগুলা তো স্যার আর কি বলে নাই মনে হয়। সিকোয়েন্স টু সিকোয়েন্স মানে এই যে পড়াই আমাদের নাই। ওই যে এটা হ্যাঁ দেখছিস? হ্যাঁ, ফ্যারাডের লাইন গেছি, দেখছি ভাই, সবই দেখলাম ওই তো। তো মিয়া, যেহেতু টপিক দিয়েছে দেওয়ান ফরিদ ভাই, চলো কাজটা করি ভাই। আচ্ছা, স্যার যেগুলো বলে সেগুলোর মধ্যেই কি দেয় নাকি বাইরেও দিয়ে দেয়? এটা তো স্যার নিচে দেয় স্যার, বাইরের তেও দেয় একটু একটু। মানে বাইরের থেকে বলতে হচ্ছে আগের যে, সেমিস্টারে দেয়নি, মানে আগের সেমিস্টারে সাজেশন থেকে দেয় নাই স্যার, যে ডাটা অ্যানালিটিক্স, তারপর হচ্ছে ক্রিসপ এমএলকিউ আর হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারিং, এগুলা পড়লেই কমন পাবো লেকচার 1 থেকে, এটা বলছে। এটা পাইলে ভাই সমস্যা নেই। আচ্ছা তাহলে দাও, যাও, এটা পরে আপাতত করবো নি। যেগুলা বলছে ওগুলা পড়ি, পরে বাকিগুলা নয় আস্তে ধীরে শিখলাম টিখলাম, ফ্রি টাইম থাকলো বা ঠিক আছে ইন্টারেস্ট ভাই, থাকলো। করেন। আচ্ছা, এরপর থাকে হলো মেশিন লার্নিং লাইফ সাইকেল, পিএসপি এমএলকিউ। লাইফ সাইকেল মানে একটা মেশিন তার লাইফে আসলে কি কি করা হয় বা কি কি আসলে তার লাইফে বা একটা মডেলের লাইফে কি কি মানে আমরা এটাকে শুরু থেকে এটা এন্ডিং পর্যন্ত এর লাইফটা কিভাবে যায়। তো ফার্স্টে আসলে হয় হলো যে বিজনেস ডাটা আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এখানে আসলে যে আমরা যে ডাটাটা নিচ্ছি, ডাটাটা মিনিংফুল কিনা, ডাটাটা আমার বিজনেস রিলেটেড কিনা, ঠিক আছে। তারপর ডাটাটা আসলে মানে মোট কথা ডাটাটা আসলে কি ভ্যালু মিনিং করে, এর উপর বেস করে আমরা একটা ডাটা সিলেক্ট করি। সিলেকশনটা আসলে বিজনেস এন্ড ডাটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই পড়ে। এন্ড আমি ডায়াবেটিক্স এর জন্য একটা মডেল দাঁড় করবো, আমি ডাটাটা একটা মিনিং দাঁড় করাইছে আমার পার্কিনসন রোগের জন্য হয়তো বা ডাটাটা আছে, আমি ওইটা কেন দিব। এই জন্য বিজনেস এন্ড ডাটা আন্ডারস্ট্যান্ডিং হলো এটা মেশিন লার্নিং এর লাইফের ফার্স্ট স্টেপ। এরপর হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারিং। এখানে আসলে আমাদের ডাটা প্রি প্রসেসিং এর কাজগুলো হয়, ঠিক আছে। আমার ডাটা প্রি প্রসেসিং, নাল হ্যান্ডেল, ডাটাকে সাজানো গুছানো, মেকআপ করানো, সব আসলে এখানে হয়, ঠিক আছে। এরপর হলো মেশিন লার্নিং এন্ড মডেল ইঞ্জিনিয়ারিং। এরপর হলো ডাটাটা আমরা মেশিনকে খাওয়াই, যাতে তুমি এখন ডাটাটা নাও, ডাটাটা নিয়ে প্যাটার্ন আইডেন্টিফাই করো, তুমি এই মডেল দাও। বিভিন্ন ডাটা ইঞ্জিনিয়ার বিভিন্ন মডেল সাজেস্ট করে, তাদের অ্যাকুরেসি যেরকম আসে, একটা হাইয়েস্ট অ্যাকুরেসি আসার জন্য আমরা যেসব মডেল ইউজ করি, মোট কথা মেশিনকে আমরা ডাটাটাকে লার্ন করা, এটা হলো মেশিন লার্নিং মডেল ইঞ্জিনিয়ারিং। এরপর আর হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে ডাটাটা মেশিনকে লার্ন করেছি, আমরা কি সম্পূর্ণ ডাটা মেশিনকে লার্ন করেছি? না, আমরা এই ডাটাটাকে কয়েকটা পার্সেন্টেজে ভাগ করি। এটা ডিপেন্ড করে যে আমার যে ইঞ্জিনিয়ার মডেলটা তৈরি করছে সে কি পার্সেন্টেজ ভাগ করছে। দুইটা ভাগে ভাগ করা হয় সাধারণত। আমি যদি বলি আমরা 80-20% একটু বেশি ফলো করা হয়, 80-20% আমরা দুইটা ভাগে ভাগ করি। ডাটা ভাগ করার পর এইটুক ডাটাকে আমরা দিই মডেলকে ট্রেন করার জন্য, ঠিক আছে। আর এইটুক দিয়ে আমরা টেস্ট করার জন্য। তো এখন মডেলের যে ট্রেন্ড ডাটাটাকে নিলাম, এটা হলো এই যে স্টেপ 3 তে ইউজ করলাম, মডেলকে ট্রেন করালাম, শিখাইলাম। এরপর মডেলটা কাজ কেমন করতেছে, ঠিক আছে কিনা, এটা হলো এই 20% ডাটা দিয়ে মডেলের ইভালুয়েশন করি, ঠিক আছে। তো মডেল ইভালুয়েশন করি, প্লাস মডেলটা পর কিরকম কি রেসপন্স দিচ্ছে, অ্যাকুরেসি কত, এগুলো হলো সব হলো মেশিন লার্নিং মডেল ইভালুয়েশনে করা হয়। ওকে, এখন আমরা যদি কেউ বলতে পারে যে আমরা 100% ডাটাই কেন মডেলকে ট্রেন করে না, কারণ আমরা যে 100% ডাটাই যদি মডেলকে ট্রেন করাই, তাহলে মডেলকে টেস্ট করবো কি দিয়ে? মানে আমি যদি 100% কোশ্চেন টাইপই ওটাকে দিয়ে দিই
যে এই কোশ্চেন এই আসতে পারে, তাহলে স্যার কোশ্চেন আর কি করবে, সব তো ওকে দিয়ে দিচ্ছে, তাই না? তো মডেল তো সবসময় 100 পাবে, ওর অ্যাকুরেসি সবসময় 100 হয়ে যাবে। এর জন্য আমরা কিছু পরিমাণ টাইপ এর ডাটা ওকে দেই, আর বাকি 20% ওকে টেস্ট করার জন্য দিই যে তুমি এখন পরীক্ষায় কত পাও 100 এর মধ্যে, 1 ক্যাটাগরি। এরপর আমরা এটা ডিপ্লয়মেন্ট করি, মানে আমাদের রিয়েল লাইফে ছেড়ে দিই, বিভিন্ন হয়তো মেডিকেল সেক্টরে পাঠিয়ে দিলাম, তারা টেস্ট করলো, যে ডাক্তার যে রেজাল্ট দিচ্ছে, দেন আমাদের ডাক্তার যে প্রেসক্রাইব করতেছে আর আমাদের যে মডেল যেটা বলতেছে এদের কি সেম ডিজিজ কে আইডেন্টিফাই করতেছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। দেন ডিপ্লয়মেন্ট হলো, ডিপ্লয়মেন্ট হওয়ার পরে এটা মনিটরিং এন্ড মেইনটেনেন্স। আর অনেক সময় আমাদের রিয়েল লাইফে আমাদের কিন্তু সমস্যা দিচ্ছে, মডেল ভালোভাবে একটা বুঝতে পারছে না, একটা রোগ আইডেন্টিফাই করার কথা ছিল, হয়তো বা মডেল নো বলে দিতে, বা ডাক্তার ভালো বলে চেক করে দেখলো এটা ইয়েস, ঠিক আছে? এরকম কয়েকটা মেইনটেনেন্স বা ইস্যু হয়। এগুলা পরে আবার কি করে তারা ওই ডাটাগুলা, যে ডাটাগুলো ওরা ফল্ট দিছে, মানে মেশিন ফল্ট দিছে, ওইসব ডাটা ওকে আবার ফিট করা। এগুলা মোট কথা পরবর্তীতে এটা আরো ইমপ্রুভমেন্টে যায়, আবার নতুন কোনো মডেল আবিষ্কার হলে মডেল ওর জন্য ভালো কিনা, করতে পারে কিনা, ওই মডেল আবার ইউজ করে, এক্সেট্রা এক্সেট্রা। মনিটরিং মেইনটেনেন্স এর লাইফ টাইমটা এটা পরবর্তী চলতে থাকে। এটাই আসলে ফিল্ড সাইকেল এর মধ্যে। ওকে, এটা গেল লেকচার 1, এটা গেছে লেকচার 1। এখানে আর কোনো ইস্যু আছে? না ভাই, আমার তো নাই, বাকি আচ্ছা, ঠিক আছে। ভাই 20 মিনিটে শেষ করে নিলে ভাই, আর এটা নিয়ে আমি সারা দিন আছে সময় নষ্ট করলাম ভাই। প্রি প্রসেসিং যেটা, সেটা কি লাগবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়াবে, এই তো great. Okay, okay. Wait, wait. আচ্ছা, প্রি প্রসেসিং তো মিনিট আগে হয়, ডাটা মাইনিং এর কাম দিই না? হ্যাঁ, হ্যাঁ, ওই যে বলছি wait, wait, দাঁড়া, আমি এটা দেখ। আচ্ছা ভাই, তো জানি গেল কিছু হচ্ছে নাল হ্যান্ডেল। আচ্ছা, দেখাচ্ছি। এটা ডাটা প্রিপ্রসেসিং। ডাটা প্রিপ্রসেসিং মানে হলো ডাটাকে, ওই যে বললাম না, ডাটাকে আমি সাজাবো, গুছাবো, ডাটার মধ্যে কোনো সমস্যা থাকলে এগুলো এখন বের করে দিব, ফেলাই দিব, ঠিক আছে? তো এর মধ্যে ফার্স্টে আসে ডাটা ক্লিনিং। ওকে, ডাটা ক্লিনিং এর মধ্যে যে আমাদের কয়েকটা, এই যে ডাটা ক্লিনিং এর মধ্যে কি হয়, আমাদের মিসিং ভ্যালু থাকতে পারে। আচ্ছা, ডাটা প্রি প্রসেসিংটা কি হচ্ছে, যে ডাটা ইঞ্জিনিয়ারিং যেটা, ওইটাই হচ্ছে মানে আরো ডেসক্রাইব করছে এরকম কোনো কিছু? মানে ডাটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা পার্ট আছে ডাটা প্রিপ্রসেসিং এর মধ্যে পড়ে, ডাটা প্রি এটা আলাদা। হ্যাঁ, মানে ওর মধ্যে অনেক কিছুই হয়, তার মধ্যে ডাটা প্রিপ্রসেসিং হলো এর মধ্যে একটা ইনভলভ আছে। তো ডাটা প্রিপ্রসেসিং হচ্ছে হচ্ছে ডাটা ক্লিনিং। আমরা কি করবো, আমাদের ডাটার মধ্যে কিছু নয়েজ থাকে, সেই নয়েজ গুলোকে রিমুভ করবো, ঠিক আছে? এখন ডাটার মধ্যে যে নয়েজ থাকে ওটা ডাটা আকারেও থাকতে পারে, আবার মিসিং আকারেও থাকতে পারে, ঠিক আছে? যেমন কি, যেমন নয়েজ হতে পারে মিসিং অ্যাট্রিবিউট ভ্যালু। আচ্ছা, এই যে অ্যাট্রিবিউট দিয়ে মনে করলো যে আমাদের ওই যে যেগুলো ফিচার বলি, ইনপুট ফিচার, এগুলোকে আসলে অ্যাট্রিবিউটও বলে, আরেকটা নাম অ্যাট্রিবিউটও বলে, ঠিক আছে? তো এখন আমাদের ইনপুট ফিচারের মধ্যে বা অ্যাট্রিবিউটের মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউটের ভ্যালু মিসিং থাকতে পারে, কিছু কিছু রোতে বা টাকলে, ওগুলাকে কিভাবে হ্যান্ডেল করবো, এটা এই ডাটা প্রিপ্রসেসিং হয়। এখন এগুলা কিভাবে হ্যান্ডেল করা হয়, যেমন আমাদের কোনো ডাটাতে মিসিং থাকে, যেমন কোনো একটা এজ মিসিং আছে, ঠিক আছে? তা আমরা তখন এভাবে এটা করতে পারি যে আমরা আমাদের যত ডাটা, যতগুলো এজ আছে সবগুলা এজের এভারেজ ওর মধ্যে বসিয়ে দিতে পারি, করতেই পারি। এমনও করতে পারি যে আমরা আমাদের এজের মধ্যে দেখলাম যে মেলের এজ আর ফিমেলের এজ আছে, তা আমার যে রো এর এজ মিসিং আছে সে একটা ফিমেল, আমরা তো কি করবো, আমরা তখন মেল গুলোকে বাদ দিয়ে দেবো, ফিমেলের এজের সবকটা আমরা এভারেজ করে ওর মধ্যে বসে দিলাম। এটাও হইতে পারে। এমনও হইতে পারে যে আমি ওই ফুল রোকে বাদই দিয়ে দিলাম। সাধারণত আমরা বাদ দিই না তখন যখন আমাদের ডাটার পরিমাণ খুব কম থাকে, তখন আমাদের মিসিং ভ্যালু গুলো, রো গুলাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে পড়ে। বাট যখন আমাদের ডাটা অনেক থাকে তখন আসলে আমাদের মিসিং ভ্যালুটা বাদ দিতে তেমন একটা কিছু চায় না, তখন আমরা এইভাবে হ্যান্ডেলও করতে পারি, ঠিক আছে? কন্টেইন এরর। এরর মানে কি, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে আমাদের স্যালারি -10 হইতে পারে, ঠিক আছে, এক্সেপ্ট এক্সেপ্ট দেন কন্টেইনিং ডিসক্রিট ডিজিজ, আল্লাহ জানে কি লেখছে, আমি জানি না। আচ্ছা, মোট কথা এটা 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 দ্বারা বোঝাইছে, হ্যাঁ, যাই হোক, এটা আমি আসলে ঠিক জানি না, বাট এটার এক্সাম্পল দিয়ে মনে করছে স্যার যেটা বলছিল যে আমাদের আসলে অনেক কিছু থেকে রিয়েলিস্টিক না। যেমন কি ডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে আমার বার্থ ডেট হলো 2020, আর এখন হলো 2025,
তাহলে আমার বয়স তো 15 বছর বেশি হওয়ার কথা না, আমার বয়স 42 কেন? ঠিক আছে, জিনিসটা এটা আনরিয়ালিস্টিক। ওকে, এরপর আছে যে ইন্টারন্যাশনালি ইন্টারিং ভ্যালু, যেমন জানুয়ারি অ্যাজ ওয়ান এভরিওয়ানস বার্থডে। ঠিক আছে, এখন কিছু প্যাটার্ন থাকে ডাটা এন্ট্রি বার্থডেটের ক্ষেত্রে, বিশেষ করে যে এই সিকোয়েন্সে বসাতে হয়। ওই সিকোয়েন্সে আমরা যে ব্রেক করি তাহলে আমাদের কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টারেটিং ভ্যালু হিসেবে এর মধ্যে পড়ে যায়। এরপর কি আছে, এরপর আছে ডাটা ইন্টিগ্রেশন। আমার আসলে খেয়াল নাই ডাটা ইন্টিগ্রেশনটা কি ছিল, এটা তো রিভাইজ দেয় নেই। আর ডাটা ডাটা ট্রান্সফরমেশন, আচ্ছা ডাটা ইন্টিগ্রেশন আমি আসলে ভুলে গেছি, ডাটা ইন্টিগ্রেশন আমি কি জানি ছিল, বাট আমার যতটুকু মনে হয় ডাটা ইন্টিগ্রেশন হয়তো বা এরকম কিছু না, আমি এটা ভুলে গেছি, বাদ দিয়ে দাও। আচ্ছা, ডাটা লাস্ট ট্রান্সফরমেশন, লাইনটা বড় ডাটা হবে, ট্রান্সফরমেশনটা কি? লাস্ট ডাটা লাইনটা বড় হবে ট্রান্সফরমেশনের তাহলে মধ্যে ব্যাপার, বুঝি নাই। লাস্টের লাইনটা পরে ডাটা ইন্টিগ্রেশন লাস্টের লাইন প্রায় যাবে কাহিনী কি। আসলে আমি থাক বাদ দিই, ওকে, যেটা আমি জানি না সেটা আমি আন্দাজে কেন করে দেবো, থাক বাদ দিই। আচ্ছা, ডাটা ট্রান্সফরমেশন, ঠিক আছে, ডাটা ট্রান্সফরমেশন মেনলি আসলে আমরা কি করি, যে আমরা আসলে আমাদের এক্সিস্টেন্স কোনো অ্যাট্রিবিউট থেকে আমরা নতুন একটা অ্যাট্রিবিউটকে জেনারেট করতে পারি। ঠিক আছে, এটাই আসলে তোমার এটা ডাটা এন্ট্রি ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে। মোট কথা যে আমাদের এক্সিস্টেন্স ডাটা থেকে আমরা কিভাবে জেনারেট করলাম, এটি আসলে ডাটা ট্রান্সফরমেশন। যেমন এই যে আমরা জাভাতে যে কাজগুলো করছি, আমরা কি করছি, যে আমাদের বিভিন্ন কুইরি লিখে আমরা বিভিন্ন রো এর ভ্যালু এভারেজ বের করতাম, তারপর ওগুলাকে বিভিন্ন ক্যালকুলেশন করতাম। আমাদের বাজেট দেওয়া আছে, বাজেট থেকে আমি আর এস কে ক্যালকুলেশন করে আলাদা একটা টাপল সরি অ্যাট্রিবিউট বা একটা ফিচার বানাইলাম বা একটা কলাম বানাইলাম। এই কিছুগুলো হয় ডাটা ট্রান্সফরমেশন। অর্থাৎ যে আমরা এক্সিস্টেন্স ডাটার উপর বিভিন্ন অ্যালগরিদম ইউজ করি এবং নতুন একটা রেজাল্ট আনি, এটাকে বলা হয় ডাটা ট্রান্সফরমেশন। ঠিক আছে, আর ডাটা রিডাকশন তো হলো যে আমরা ডাটা রিডিউস করে ফেলাই, কমায় ফেলাই তার ইসের উপর, ইফেক্টের উপর। যেমন কিরকম হইতে পারে, যে আমাদের বললাম যে যেমন আমরা একটা রোগ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, রোগটা হলো কি, রোগটা হলো আমাদের হার্ট রিলেটেড। ঠিক আছে, তাই আমরা কি কি নিচ্ছি, আমাদের সাপোলের মধ্যে কি কি আছে, সাপোলের মধ্যে আছে তার বয়স আছে, তার নাম আছে, তার জেন্ডার আছে, ঠিক আছে, তার প্রিভিয়াস কোন হিস্টোরি আছে কিনা, মানে এটা হেরিটেজ কিনা, মানে এই রোগটা যে তার প্যারেন্টস আছে কিনা, এই হিস্টোরি, ঠিক আছে, এক্সট্রা টাকল আছে। এর মধ্যে একটা আরেকটা অ্যাট্রিবিউট আছে বা ফিচার আছে, কলাম আছে, যেটা ক্যারি করতেছে যে তার চোখের কোনো রোগ আছে কিনা। ঠিক আছে, ইয়েস অর নো, এটা কিন্তু ইনপুট ডাটা। এখন এই ইনপুট ডাটা কি আসলে আমাদের আউটপুটের উপর কোনো ইফেক্ট ফেলাচ্ছে? না, কারণ তার চোখের রোগ আছে কিনা এটা কিন্তু আমাদের হার্টের ডিজিজের সাথে কোনো রিলেশন, ফুললি আলাদা। তো এইটা আমাদের কিন্তু আসলে ডাটাকে বাড়াচ্ছে বা ডাটাকে বড় করতে আমাদের মডেলের টাইম কনজিউমিং করাবে, এবং মডেল আসলে এই ডাটার জন্য কোনো ইফেক্ট মানে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারছে না আমাদের আউটপুট বা টার্গেট কলামের জন্য। তখন ইররিলেভেন্ট ডাটা আর কি, ইররিলেভেন্ট ডাটা। তো ইররিলেভেন্ট ডাটা ছাড়াও অনেক ডাটা থাকে যে ডাটার সাথে রিলেশন তুলনামূলক কম। তো আমাদের একটা অ্যালগরিদম থাকে যেটা ডাটা মাইনিং করা হবে, পিসিএম, হয়তো এখানে কয়েকটা থেকে ওয়ার্ড রাখা থাকতে পারে। পিসিএম এর কাজ কি করে, পিসিএম হলো কোরিলেশন বের করে, যা আমাদের ইনপুট ডাটায় x1 x2 x3 মানে যে কটা কলাম আছে, আমি এগুলো কলাম নাম্বার বলতেছি বা ফিচার নাম্বার বলতেছি, এগুলোর উপর y এর রিলেশন কত পার্সেন্ট। তারা এই পিসিএম ইউজ করার পর আমরা বলতে পারি যে আচ্ছা x1 এর সাথে রিলেশন হলো 59%, x2 এর সাথে রিলেশন হলো 29 আচ্ছা 25% বলতেছি, আর x3 এর সাথে রিমেইনিং আছে ধরলাম, আসলে এর সাথে যা করলে যা আছে সামথিং হয়তো 50 এরকম 15 সামথিং আছে, সেটা পার্সেন্টেজ। ঠিক আছে, যে এই রিলেশনটা আছে। তখন দেখলাম যে এই x3 টা 15 বা 10% বা 7%, তখন আমরা এই কলামকে বাদ দিয়ে দিতে পারি। কথা বুঝছো? তখন আমরা এই কলামকে বাদ দিতে পারি। এটাও ডাটা রিডাকশন
রিডাকশনের মধ্যেও পড়ে। বিভিন্ন অ্যালগরিদম ইউজ করা হয় যে আমরা কোন কোন ফিচার নিয়ে কাজ করব এর জন্য, আমাদের ফিচার কমাবো কিনা। কিছু কিছু গুলাতে আবার 0% থাকে, যেমন যে এক্সাম্পলটা দিলাম, এটা যদি এটার মধ্যে পিসিএম ইউজ করি তখন আমাদের আই ডিজিজ আছে কিনা এটার জন্য 0% আসবে। কারণ তারা কি করে, তারা হলো একটা প্যাটার্ন ক্রিয়েট করে, দেখে যে আমাদের যে আউটপুট আসতেছে এই অ্যালগরিদমের মধ্যে কোনটার আসলে ইফেক্ট কতখানি পড়ছে, বা কোনটার জন্য ইয়েস এর পরিমাণ বাড়তেছে, কোনটার জন্য নোর পরিমাণ বাড়তেছে, ঠিক আছে, বা কোনটার জন্য হাইট টল লস এগুলোর পরিমাণ বাড়তেছে, দেন তারা একটা পার্সেন্টেজ করে, এটা অ্যালগরিদম। এভাবে আমরা ডাটা রিডাকশন করি, আমরা ডাটাকে ছোট করার চেষ্টা করি। ডাটা যত ছোট হবে মডেল তত অ্যাকুরেসি বেশি দেওয়ার মানে পসিবিলিটি বেশি, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমি আসলে ভুলে গেছি, ডাটা ডিসক্রিটাইজেশন। ওকে, আচ্ছা ঠিক আছে, এটাই তো, আর কি ছিল, এগুলোই তো ছিল। আর নাই। ডাটা রিডাকশন আমরা এগুলো করতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, আর কোনো ইস্যু আছে বা না। ওকে ঠিক আছে, লেকচার সেটা এটার মধ্যে কি কি আছে? লেকচার নোট ওঠানোর মধ্যে না সূত্র আছে, আমি ভাবতেছি যে স্যার কি হাতে কিছু দিবে নাকি, শুধুমাত্র এত বড় বড় সূত্র ফেলাবে নাকি স্যার আবার। স্যার তো বলছে ম্যাথ দিবে, মানে এই 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 চ্যাপ্টার থেকে, এই লেকচার থেকে দিবেন না নাকি ফার্স্ট লেকচার থেকে, নাকি এই লেকচারে যেমন আছে বহুত আছে, কেএনএন আছে দেওয়ার মতো, সিমিলারিটি বেসড আছে, এগুলোতে তো স্যার বহুত ম্যাথ দিবে লেকচার 2 থেকে। আচ্ছা, লেকচার 2 এর মানে কি টপিক ছিল? রিগ্রেশন। রিগ্রেশন বলতে সব রিগ্রেশন নাকি? এইটাই আমি বুঝতেছি না সবগুলো আছে কিনা। চ্যাপ্টার 2 তে আছে রিগ্রেশন, আর কিছু নাই। কেএনএন ক্লাস পলিনোমিয়াল কি এগুলো স্যার পড়াইছিল? পলিনোমিয়াল হ্যাঁ, এগুলো পলিনোমিয়াল। কি ম্যাথ আছে? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে দেখলাম ম্যাথ আছে। স্যার কোনো ম্যাথ করাই নাই ক্লাসে। না, স্যার তো অবশ্যই ম্যাথ করে, স্যার খালি সূত্র বসায় দিতে, এই সূত্রগুলা মুখস্থ করে তুমি সেগুলো মুখস্থই করাইছে, বুঝায় নাই যে কিভাবে কি হয়েছে, কিছু ওইরকম বোঝায় নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে রিগ্রেশন। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে আমরা সুপারভাইজ লার্নিং নিয়ে মানে রিগ্রেশন নিয়ে, ফার্স্টের চ্যাপ্টারটা সম্পূর্ণ ছিল ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন মেইনলি কিসের উপর কাজ করে? রিগ্রেশন মেইনলি আসলে আমাদের নিউমেরিক্যাল ডিজিট বা নিউমেরিক্যাল ভ্যালুর উপর কাজ করে, ঠিক আছে। রিগ্রেশনের ফার্স্টে আমাদের থাকে লিনিয়ার রিগ্রেশন। রিগ্রেশনকে কয়টা ভাগে ভাগ করা যায়? লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এক্সেট্রা এক্সেট্রা আরো আছে। এর মধ্যে লিনিয়ার রিগ্রেশন, ফার্স্টে লিনিয়ার রিগ্রেশনকে তিনটা ভাগ করা যায়। একটা হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, আর একটা হলো মাল্টিভেরিয়েন্ট লিনিয়ার রিগ্রেশন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে মেনলি কি হয়? সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমাদের একটা ইনপুট থাকে আর একটা আউটপুট, ওকে। আর আমাদের ইনপুট মানে ইনপুট ডাটা বা ইনপুট কলাম একটা আর আউটপুট কলাম একটা, এটাই হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর ও ফলো করে y mx দিয়ে। আর যেহেতু এটা লিনিয়ার রিগ্রেশন, তাহলেই আমাদের একটা এক্সপেকটেশন থাকে এরকমই যে আমাদের আসলে যে রেজাল্ট আসবে, রেজাল্টটা এরকম ভাবে আসবে, যে কোনো এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যেভাবে হোক, বাট এটা লিনিয়ার আকারে আসবে। আর যেহেতু লিনিয়ার আকারে আসবে, আমরা যে কোনো লিনিয়ারের ইকুয়েশন কি জানি? লিনিয়ার বলতে যে কোনো সরলরেখার সমীকরণ, লিনিয়ার একটু সরলরেখা বলতে আমরা জানি যে এটা হলো এরকম আসবে, y mx plus c, ঠিক আছে। এখন এই কনসেপ্টের উপর বেস করে আমাদের এই রুলস ইউজ করা হয় যে y ইনপুট আউটপুট mx, এটাকে m, এটা
হচ্ছে আকারে ওমেগা নট কে ইন্টারসেপ্ট আকারে ইউজ করতে হয়। তাই আমাদের এই উপর বেস করে এই যে এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ওমেগা নট, ঠিক আছে। আর এটা হলো আমাদের এটা আসলে ওই যে y is equal to ওমেগা নট প্লাস ওমেগা 1 প্লাস x, আর এটা x এটা y, ঠিক আছে। এখন আমাদের এই ওমেগা নট আর ওমেগা 1 যদি আমরা কোনো একটা ইকুয়েশন থেকে বা আমাদের ডাটা সেট থেকে বের করতে চাই ম্যানুয়ালি, তাহলে আমাদের ওমেগা নট এর রুটস আসে হলো যে ওমেগা নট ইজ ইকুয়াল টু y প্রাইম মাইনাস ওমেগা 1 পয়েন্ট x প্রাইম বা x বার। x বার আর y বার বলতে বোঝাতে হয়েছে যে আসলে এই যে আমাদের ডাটাগুলো মানে টেবিলে এক্সিস্টেন্স ডাটা আর কিছু, মানে এক্সিস্টেন্স ডাটা আছে না, এই ডাটার আসলে এভারেজ মানে মিন গুলো। আর ওমেগা 1 ইজ ইকুয়াল টু কত, r ইনটু sy ইনটু x, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইনটু r। আর আরটা কি, আরটা এই রুলস ফলো হয়। এটা আসলে সূত্র আমি আসলে কি বলবো, এটা তো সব দেওয়াই আছে, মানে এটা আসলে কেমনে কি বুঝাবো, বুঝাইছে আর কি একটা ছোট ট্রাই করো ভাই বুঝানোর। আর কি বুঝাবো এনে এনে কি বুঝাবো আমি কি রিডিং করবো, W1 কেমনে বার করবি আর আর কেমনে বার করবি নিচে দেওয়া আছে। আচ্ছা মামা এডি কি লেহেল হয়ে যাবো, আচ্ছা ঠিক এডি কি আইবো? এটা তো আমাদের ক্লাসে করাইছিল খুব ব্রডলি। হ্যাঁ দিয়ে গেছে না, তোরা পারস না বেটা, তোরা তো কিনি ইন্টারসেপ্ট বুঝানো। এই যে এটা সুন্দর সুন্দর একটা জিনিস আছে, ঠিক আছে। এই একটা বইটা ম্যাথ করেছে, ম্যাথটা করে দেওয়া আছে, আরে এটা বের করি। আচ্ছা ঠিক আছে। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হলো যে আমাদের এখান যে আউটপুটটা আসবে, ঠিক আছে, এই আউটপুটটা ডিফারেন্ট আসলে মানে ডিফারেন্ট ইনপুট আছে তার বেসিসে, যে x1 x2 এদের আরো থাকতে পারে, ঠিক আছে, এটা আসলে লিমিটেড নাই। দেন তাই এটার উপর বেস করে আসলে রুলসটা কি হবে, রুলসটা আসলে y is equal to ওমেগা নট প্লাস ওমেগা 1 x1, মানে আগেরটার রুলসের সাথে সিমিলার, জাস্ট কি করা হয়েছে আমাদের প্রত্যেকটার জন্য, যেমন আমরা যদি ধরি যে আমাদের যদি মাল্টিপল ইনপুট হয়, ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকটা ইনপুট আসলে প্রত্যেকটা ডাইমেনশনকে আসলে ইঙ্গিত করে। যদি আমি কেমনে বুঝাবো এটা, এভাবে বুঝি। আমি বললাম যে আমাদের দুইটা ইনপুট আছে, একটা x1 আর একটা আছে x2, ঠিক আছে। তা আমি কি বললাম যে একটা কার্ভ বানাইলাম, ওকে একটা কার্ভ বানাইলাম যে আমাদের এটা y থাকবে আর এটা থাকবে হলো x1, আর এটা থাকবে y আর এটা থাকবে x2, ঠিক আছে। মানে আমি তো আসলে লিনিয়ার সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা বলছি। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমি x1 আর y দিয়ে একটা কার্ভ বানাইলাম, আর x2 আর y দিয়ে আরেকটা কার্ভ বানাইলাম, ঠিক আছে। ওর কথা যে এটা নিয়ে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন আর এটা নিয়ে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। দেন এই দুটো যখন আমি মার্জ করে ফেলাবো, এরকম ভাবে মার্জ করে ফেলালে আমি যদি ধরি যেমন এটা xy, এটা xy আকারে ধরতেছি, বাট এটা ধরলাম যে আরেকটা ডাইমেনশন, বললাম এই যে এরকম আরেকটা, এরকম, ঠিক আছে, জিনিসটা এরকম যে x1 x2 বা এটাকে জেডের বদলে x1 লিখতে আর এটা y, তখন আমাদের দুইটা কার্ভ পাইতেছি, এটা আর এটা এরকম। দেন এই দুটাকে একসাথে মিলা আর কি এই রুলসটা আসে। আমি এখানে কি পাবো, একটা আমি ঢাল পাবো যেটাকে আমি ওমেগা 1 বলতেছি কারণ x1 এর ঢাল ওমেগা 1, এটা ঢাল পাবো আরেকটা যেটাকে আমি ওমেগা 2 বলতেছি, x2 এর ঢাল ওমেগা 2। ওকে, তাই আমরা কি পাবো, যতগুলা ইনপুট ততগুলা ওমেগা 1 x1 ওমেগা 2 x2, দেন গো থ্রু যেভাবে যাবে এক্সট্রা, এটাই রুল, ঠিক আছে। আর এটা ওকে, এটাই কথা যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আসলে আমাদের কত মাল্টিপল ইনপুট নিয়ে কাজ করে। যখন আমাদের মাল্টিপল ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে, তখন আসলে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ওকে, বুঝতে নাকি? আস্তে আস্তে ভাই আপনি চালান।
তাহলে ভাই মাল্টিপল লিনিয়ারে একটি টার্গেট থাকে, হ্যাঁ, তাহলে মাল্টিপল আর ইয়ের ভিতরে তফাৎ কি, ওই বাইনারির ভিতরে তফাৎটা কি? মাল্টিপল আর বাইনারি। বাইনারি ধরো যেটাই থাকুক, যেমন ধরো একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল টার্গেট আছে, আর বাকি হচ্ছে বাকি যে কয়টা আছে, এটা কি বলে, ইনপুট লেভেল যেগুলো আছে আর কি। তো ওইটার সাথে আর এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ভিতরে তফাৎটা কি? দুইটা তো সেম জিনিসই করতেছে দেখি, যে ধরো এক্স এক্স নিছে, এক্স আর ওয়াই কোনো কিছু কইরা ও টার্গেটটা ফাইন্ড আউট করলো, এরকম করে আগাইতেছে। মানে আসলে তোর কথা আমি বুঝিনি আসলে। আচ্ছা, আরে ভাই কইতাছে শুধু লিনিয়ার রিগ্রেশন আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি? লিনিয়ার রিগ্রেশন হলো, মানে ইনপুট শুধু ইনপুট একটাই, আর মাল্টিতে তো মাল্টিপল ইনপুট। হ্যাঁ এটাই, লাভ কি আমার মাল্টিপল নিয়ে? মাল্টিপল নিয়ে লাভটা আসলে কিছুই না। আমাদের যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা আছে না, এটা আসলে অনেকগুলা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের অ্যাগ্রিগেশন, মানে যোগফল। কথা বুঝছো কিরকম? যে দেখ, এইটা আমরা বলতে পারি না যে x1 আর y, এটা নিয়ে আমরা যে টেবিলটা বানাবো এটা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন হবে, কারণ একটা ইনপুট একটা আউটপুট। ওইটা তো বুঝছি ভাই। হ্যাঁ এটাই। তা আমরা আসলে কিছুই করতেছি না, আমরা যখন দেখতেছি যে আমাদের ইনপুট ফিচার বেশি, আমাদের আসলে আমরা নামের উপর বেস করে তার রোগকে বলতে পারতেছি না। আমি বললাম যে নাজমুল মানে হলো তার রোগ থাকবে সে, মানে তার ব্লাড গ্রুপ থাকবে ও পজিটিভ। কারণ আমি তো নাজমুল, আমারও তো ব্লাড গ্রুপ আছে, তা আমার ব্লাড গ্রুপ কি আমার অ্যালগোরিদম বলে দিবে যে সে ও পজিটিভ, আমি তো বি পজিটিভ। সে কি করবে, আরো কয়েকটা ফিচার নেবে। আচ্ছা নাজমুলের কি কি আছে, ব্লাডের কি কি এজেন্ট আছে, ওর উপর বেস করে। এর জন্য যখন দেখবো যে আমাদের ইনপুট সংখ্যা বেশি, তখন এগুলো প্রত্যেকটা গুলো একটা মার্চ করবে, মার্চ করে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এটাই আর কিছু না। দুইটা ডিফারেন্স এটাই। ওকে, আচ্ছা এখানে একটা মনে মিন স্কোয়ার একটা ইরর আছে। এই যে মিন স্কোয়ার ইরর, মেথড অফ লেটেস্ট না, মিন স্কোয়ার পড়াইছে ইরর। আচ্ছা, মোট কথা যে এটা মানে পড়াইছে পড়াইছে মানে আর কি, মানে এটা বুঝাইছে আর কি। তো ওই হিসাবে বলতেছি যে এটা কি বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যে ওয়াই বারটা আছে, ঠিক আছে, আচ্ছা আমাদের যে ওয়াই বারটা আছে, এই ওয়াই বার আর এখানে ওয়াই বার, এই ওয়াই আইটা হলো আমাদের রিয়েল আউটপুট, ঠিক আছে। আর এই ওয়াই আইটা হলো আমাদের প্রেডিক্টেড আউটপুট। যখন আমরা মেশিনকে ট্রেন করাচ্ছি, ঠিক আছে, তখন মেশিন একটা আউটপুট আমাকে, মানে সরি, মেশিনকে যখন আমরা টেস্ট করতেছি, তখন মেশিনের যে ডাটা ছিল ওই ডাটা একটা আউটপুট ছিল, আর মেশিন নিজে একটা আউটপুট জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। এই দুটো আউটপুটের মধ্যে একটা ডিফারেন্স দেখা গেছে। যেমন আমাদের আউটপুটটা ছিল 2, একটা টাপলের আউটপুট তো ছিল, মেশিনের যখন ওই টাপলের আমরা ইনপুট গুলো দিচ্ছি তখন মেশিন আমাকে দিচ্ছে 3। তখন আমরা কি করবো যে আচ্ছা এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা আমরা বের করি। এই ডিফারেন্সটা কিভাবে বের করলাম, ডিফারেন্সটা আমরা বিয়োগ করে আমরা আসলে ডিফারেন্সটা বের করলাম। এটাই আসলে আমাদের এরর, ইআই দ্বারা ডিফাইন করা হয় যে আমার একটা মেশিন কি পরিমাণ এরর দিচ্ছে তার রেজাল্ট এটা। ওকে, এটাকে বলা হয় র্যান্ডম এরর। র্যান্ডম এরর বলতে র্যান্ডমলি আমরা আসলে কোনো একটা ভ্যালুকে পিক করে ওই ভ্যালুর রেজাল্ট বের করা হয়। হ্যাঁ, র্যান্ডমলি তো পিক করি না, আমরা তো হচ্ছে যে আমাদের প্রেডিক্টেড লাইনের এই জায়গার আশেপাশে যেগুলো আছে ওগুলোকে পিক করি। এখন প্রেডিক্টেড লাইনের আশেপাশে বলতে কি, যে এটা হলো আমাদের রিয়েল আউটপুট, এটা আমাদের রিয়েল আউটপুট, এটা আমাদের রিয়েল আউটপুট। কারণ এখন কি আমি মেশিন, এটা আমাদের রিয়েল আউটপুট যেটা আমাদের ডাটার মধ্যে দেওয়া আছে, যে এই এক্স এর জন্য আমি ঠিক এইটা ওয়াই পাই, ঠিক আছে। কিন্তু আমাদের মেশিন যখন একটা লিনিয়ার রিগ্রেশন করবে, ও একটা লম্বা লাইন দিতে হবে, ও কি করবে, ও সর্বোচ্চ চেষ্টা করবে যে প্রত্যেকটা লাইনের কাছাকাছি কাছাকাছি থাকতে, ঠিক আছে। এজন্য ও একটা ও যেহেতু লিনিয়ার রিগ্রেশন একটা লম্বা একটা লাইন দেয়, এই লম্বা লাইন আলটিমেটলি সব কয়টা ডাটাকে যে সেভ করা যাবে এমনটা হবে না, খুব স্বাভাবিক। কিছু কিছু ডাটা থেকে ওর একটা ডিস্টেন্স থাকবে। এই ইরোরটা কত, এটাই আর কি ইআই দিয়ে বের করা যায়, ঠিক আছে। এটুকুই জাস্ট। এই যে এখানে বলাই আছে যে এটা হলো প্রেডিক্টেড ভ্যালু, যেটা মেশিন আমার আউটপুট দিতে, মেশিন থেকে লম্বা লাইন টান দিতে, ওর যে এবার আউটপুট থাকবে y mx c, এটা এই প্রত্যেকটা সরলরেখার উপরেই থাকবে যে কোনো বিন্দু, বাট মেশিনের অবজার্ভ
অবজার্ভ বলতে মানে রিয়েল আউটপুটটা তো এখানে, ওদের মধ্যে তো একটা ডিসটেন্স তো ক্রিয়েট আছে, এই ডিসটেন্সটা কত, এটা হলো এটা, এবং এগুলো করে মাল্টিপল গুলার ডিসটেন্স ক্রিয়েট বের করা। আচ্ছা ঠিক আছে, কত পার্সেন্ট পার্সেন্ট মানে অ্যাকুরেট দিচ্ছে, কারণ লিনিয়ার এখন লাগলে রিগ্রেশন রেকর্ড করব। ওর ট্রেনিং ডাটার উপরই ও মানে কিছু পার্সেন্ট ওর গুরুত্ব দিচ্ছে, কারণ ও নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। আর ও মেনলি লিনিয়ার রিগ্রেশন, তাই সব কয়টা ও ভ্যালুকে অ্যাকুরেটলি ফিট করে যাবে না, ও একটা কমন প্যাটার্ন বের করবে যেটা সবগুলো খুব কাছাকাছি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ওকে। ওকে, আর মাল্টিভেরিয়েন্ট যেটা আছে, মাল্টিভেরিয়েন্ট লিনিয়ার রিগ্রেশনটা হলো যে আমাদের এবার ইনপুট মাল্টিপল এবং আমাদের আউটপুট, ঠিক আছে, যে ইনপুটও মাল্টিপল আর আমাদের আউটপুটও মাল্টিপল। ওকে, এটা কি বুঝতে হবে? বাকিটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মনে রাখো, ঠিক আছে। একটা জিনিস জানাই যে আমাদের আসলে যে কি আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, নিউরাল নেটওয়ার্ক হলো যে আমাদের এই লিনিয়ার রিগ্রেশন বা রিগ্রেশন যেটা আছে, এই রিগ্রেশনের মাল্টিপল অ্যাগ্রিগেশন, অনেকগুলো লিনিয়ার রিগ্রেশনের অ্যাগ্রিগেশনই আসলে আমাদের নিউরাল নেটওয়ার্ক। সামনে দেখুন, যাই হোক, এটা আউট অফ দ্য টপিক আছে। ভাই ম্যাট্রিক্স এটি কি আইবো? মানে ম্যাট্রিক্স ক্যালকুলেশন হ্যাঁ এটি কি আইবো? আসতে পারে, আমি কিন্তু আসবে আসলে এটা কোন টপিক, এই যে ম্যাট্রিক্সের টপিকটি? এটা মাল্টিভেরিয়েন্ট। ও এটা আসলে বুঝেমি তো যে মনে কর স্যার যেগুলো পড়াইছে এমন হতে পারে তোর এর থেকে বেশি জানতে হইতেই পারে, কিন্তু কম জানতে হতে পারে। না তাহলে আমার ওনা মনে হয় না পড়ায় না, এটা পড়ায় নাই। মানে স্যার আগে বলছিল যে এটা ম্যাট্রিক্সে কমপ্লিট করা যায়, আমি ম্যাট্রিক্সে রিকোয়েস্ট করে বের করতে। ও ওকে। আচ্ছা নেগেটিভ ভ্যালুটি কি বাদ নাকি, হ্যাঁ এমন কিছু জানো ভাই? কোন নেগেটিভ এই জানে যে নেগেটিভ ভ্যালুটি আছে, এটা কি বাদ দিয়ে দেয় নাকি আবার? বাদ দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে, পরে করবো নি, আগো। নেগেটিভ ভ্যালু থাকবে, ঠিক আছে। এরপর আসে পলিনোমিয়াল রিগ্রেশন। পলিনোমিয়াল রিগ্রেশন গুলো ইউজ করা হয় যখন আমাদের ডাটা গুলো আসলে কোন একটা লাইন বরাবর থাকে না, যেমন এই যে এখানে একটা গিভেন ডাটা ছিল, ঠিক আছে। আমাদের যে এখানে যে ডাটাগুলো ছিল, এই ডাটাগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই ডাটাগুলো আমাদের প্রায় একই লাইন বরাবর বা একই এরিয়া বরাবর গেছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে পলিনোমিয়াল রিগ্রেশনটা থাকে, পলিনোমিয়াল রিগ্রেশনটা যে একই লাইন বরাবর ধরে এটা না, এটা নন লিনিয়ার থাকতে পারে। এটা এমন হতে পারে যে এরকম, ঠিক আছে, একটা সাইন ওয়েভ হতে পারে বা একটা সার্কেল হতে পারে, ঠিক আছে, বা এরকমও হতে পারে যেটা শেপের মতো পারে না। এখন এই শেপটার জন্য আমাদেরকে একটা ইকুয়েশন জেনারেট করা যায় না? অবশ্যই যায়। আমরা যে কোনো শেপের জন্যই আমরা কোনো না কোনো একটা ইকুয়েশন জেনারেট করতে পারি, ঠিক আছে। যেমন যে আমরা যে গ্রাফ মোস অনেক ইউজ করছি। আচ্ছা যাই হোক, মোট কথা যে আমাদের যখন আমরা যে কোনো আমি এই যে এটা আঁকলাম, এটার জন্য একটা ইকুয়েশন, যে ইকুয়েশনের ভ্যালু বসালে এই এস এর মধ্যে একটা রেজাল্ট হবে, বা আমি এটা আঁকলাম ওর মতো, এটার জন্য একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। এই যে এই যেইগুলা আমাদের নন লিনিয়ার, স্ট্রেট লাইন না, তার জন্য যে অ্যালগরিদম ইউজ করা হয় সেটা বলা হয় পলিনোমিয়াল রিগ্রেশন। মানে আমাদের ডাটাগুলো আসলে, যদি আমি একটা ডাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি করি এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমি যদি ডাটাগুলোকে প্লট করি, আমাদের ডাটাগুলো আলটিমেট রেজাল্ট আসবে এরকম। তো পরবর্তীতে আমার পলিনোমিয়াল রিগ্রেশন যদি আমি ডাটার উপর ফলাই, পলিনোমিয়াল রিগ্রেশন কি করবে, যে সুন্দর করে ও আমাকে একটা অ্যালগরিদম বার করে দিবে, জিনিসটা যেটা হবে অনেকটা এরকম, যে আমার এরকম হবে ডাটাগুলো। দেন আমি কি করবো, দেন আমি যখন আমি ট্রেনিং এর জন্য রিমেনিং ডাটাগুলো, ট্রেনিং এর ডাটাগুলো আসলে র্যান্ডমলি পিক করা হয়, বিভিন্ন গুলা ডাটা বের করে দেওয়া হয় মাঝখান দিয়ে আসলে। এখানে এই এর জন্য এক্স দেখবো যে আচ্ছা এই বিন্দু আশেপাশে আছে, এর জন্য এক্স দেখবো এই ওয়াইটা আশেপাশে আসছে, এভাবে করে আসলে পলিনোমিয়াল রিগ্রেশনটা ইউজ করা হয়। পলিনোমিয়াল রিগ্রেশনের ইউজ আর লিনিয়ার রিগ্রেশন ইউজ এবং বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। এটা ডিপেন্ড করে যে কোন সময় আমি কোন মডেল ইউজ করবো সেটা ডাটার উপর। আমার ডাটা যেমন, আমার ডাটা যেরকম কথা বলতেছে সেই অনুযায়ী আমরা মডেল সিলেক্ট করে ওই মডেলকে ট্রেন করবো ওই ডাটার জন্য। ওকে,
এটা পলিনোমিয়াল ইকুয়েশন। এখানে যে পলিনোমিয়াল, তো এখানে আমাদের x এর পাওয়ারও আসে, ঠিক আছে? আমরা জানি যে স্ট্রেট লাইন ছাড়া যে কোনো লাইনেরই একটা পাওয়ার, স্কয়ার, কিউব, এক্সেট্রা এক্সেট্রা, এটাই এটাই পলিনোমিয়াল ইকুয়েশন। ওমেগা নট, ওমেগা x1, x2, x স্কয়ার, মানে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3 এর নাম। ওকে, এটাই আর কি। আর এই যে এটা হলো আমাদের রিগ্রেশন, যে ইভালুয়েশন রিগ্রেশন মডেল। এটা ইভালুয়েশন রিগ্রেশন মডেলটা হলো যে আমরা যে মডেলটা কিরকম কাজ করতেছে, এটা অ্যাকুরেসি জেনারেট করতেছি বা এটা এরর জেনারেট করতেছি, ঠিক আছে? এই অ্যাকুরেসি এরর যে জেনারেট করব, এটা কোন মান কিভাবে করব? কারণ আমাদের তো অনেক ধরনের অ্যাকুরেসি বের করতে পারি। যেমন আমি সিঙ্গেল কিউব দিতে পারি যে আমাদের প্রেডিক্টেড। আচ্ছা আমি বলতেছি প্রেডিক্টেডটা মানে মডেল যেটা আসলে আউটপুট দেয় ওইটাকে আমরা ওয়াই হ্যাট বা ওয়াই প্রাইম বলি। আর যেটা আমাদের রিয়েল আউটপুট সেটাকে আমরা y বলি, ঠিক আছে? আমরা প্রেডিক্টেড থেকে আমাদের রিয়েলটা আমরা কিউব বের করতে পারি। এখন একজন বলবে আচ্ছা ঠিক আছে, প্রেডিক্টেড থেকে আমাদের রিয়েলটা যে বের করতেছো এর মধ্যে রিয়েল ফোকাস মাইনাস হবে, কারণ আমাদের অনেক সময় ডাটা উপরে রিয়েলটা থেকে অনেক সময় নিচে থাকে। উপর উপর থেকে এটা বিয়োগ করি তাহলে হয়তো প্লাস পাবো, বাট এটা বিয়োগ করলে আবার নেগেটিভ পাবো, কারণ নিচ থেকে বিয়োগ করতেছি। এর জন্য অনেকে করবে কি, যে আচ্ছা ঠিক আছে এটা আমরা স্কোয়ার করে দেন এটা আমরা একটা মিন বের করব, ঠিক আছে? ওকে ফাইন, এটাও একটা রাইট আনসার। এখন কথা বলবো যে স্কোয়ার করলে তো আমাদের যে অ্যাকুরেসি মানে যে এরর, ওই এরর ডবল হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমি স্কোয়ার করার পর আবার রুট করব, মানে মাল্টিপল ভাবে হইতে পারে, বা রুটটা আর কি মানে মিন বের করে দেন আর কি রুট করব, কারণ আগে রুট করে স্কোয়ার করব। এরকমভাবে অনেকে যেসব বিজ্ঞানীরা নিজেদের মতো করে আর কি অনেক ভাবে একটা এরর ফাইন্ড আউট করার জন্য রুট বের করছে। এটার মধ্যে একটা হলো এই যে আর স্কোয়ার। আর স্কোয়ার, আর স্কোয়ার কি বলে যে রেসিডিউ সাম অফ স্কোয়ার আর টোটাল সাম অফ স্কোয়ার। আচ্ছা, এই যে আমাদের ওয়াই হ্যাট বা রিয়েল, এটি কখন পড়ে গেল? এগুলা বলতে হয়ে গেছে, মিন স্কোয়ার এগুলা বলতে হয়ে গেছে। আচ্ছা করে নাই মানে আগের সেমিস্টার করছিলাম এই জন্য বলবো, কারণ আমি এইটা আমি ঠিক লিখেছিলাম না, আমি ঠিক লিখেছিলাম আমি তো মানে, আচ্ছা যাই হোক, কথা কি এর স্যার করে নাই, এর আগের সেমিস্টার করে। না তুমি পড়াও ভাই, করাক না করাক দেখা যাবো কালকে, তুমি পড়াও ভাই, ভালো লাগতেছে। আচ্ছা, রেসিডিউয়াল সাম অফ স্কয়ারটা কি? রেসিডিউয়াল সাম অফ স্কয়ার হলো যে আমাদের ইনপুট ডাটাগুলো যে আউটপুট আসছে ওই প্রত্যেকটার এভারেজ সাথে তোমার প্রেডিক্টেড আউটপুটে তুমি আসলে মাইনাস দিবা, ঠিক আছে? আর নিচেটা হলো প্রেডিক্টেডের সাথে তোমার রিয়েল আউটপুট, উপরেটা হচ্ছে এভারেজ। এটা তো আগে সূত্রটাই, ওই যে লিনিয়ার সূত্রটাই, মানে ওই যে হ্যাঁ, ইরোর যে এখানে সূত্রটা ছিল ওটা। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ডিফারেন্স পাবা, এখানে একটা ডিফারেন্স পাবা, এই ডিফারেন্সের ভাগফল দিয়ে দেন এটাকে 1 থেকে মাইনাস করবে। ওকে, আচ্ছা এই ইয়েটা কোনটা, যে নিচের যেটা আছে ভাগ দিছে যেটা দিয়া, ওই যে ই ই স্কোয়ার, এটা কোনটা? আচ্ছা ই স্কয়ার, এটা কি মনে আছে আসলে এটা কোথা ছিল? এই যে এটা বুঝে কখন করেছি। ও আচ্ছা ই ক এটা সরি এটা কি, এটা হলো প্রেডিক্টেড মাইনাস রিয়েল। ও ওয়াই ম্যান, ঠিক আছে বুঝছি। ওকে, এইটাই আসলে এই জন্য এটা হলো আর স্কয়ার, এটা একটা বিজ্ঞানীর আবিষ্কার। আরেকটা হলো মিন স্কয়ার, এমএসসি, এটা অনেক ইউজ করা হয়। এটাও একটা ফাইন ও এক্সট্রা আবিষ্কার করছে। সেটা কি করছে, ও বলছে যে আমাদের প্রেডিক্টেড ভ্যালুটা আমরা রিয়েল ভ্যালু থেকে বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পরে স্কয়ার করব, স্কয়ার করার পর এটা প্রত্যেকটা যোগ করব, যোগ করার পরে যে এন কে ভাগ, বুঝে যেটা আমি বললাম আর কি, রুট করার আগে যে প্রত্যেকটা আমি স্কয়ার বের করব, বিয়োগ করলে স্কয়ার করব, দেন এটা আমি এন কে ভাগ করব, আচ্ছা দুইটা ঠিক তো আছে? সূত্র মোটামুটি সেমই, মানে তফাৎ তো নাই আহামরি কোনো। এটা মেইনলি আসলে ইরর আমরা জেনারেট করছি। ইরর বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বের করবে তাদের বিভিন্ন ক্ষেত্রে, কারণ নন লিনিয়ারের ক্ষেত্রে একরকম ইরর কাজ করে, লিনিয়ার ক্ষেত্রে লিনিয়ারের ক্ষেত্রে একরকম। একরকম ইরর কাজ করে। আবার আমাদের যে সব সময় যে আমরা ডাটা কিন্তু প্লট করতে পারবো এরকম না, আমাদের কিছু কিছু এই যে কেএনএন এর মধ্যে যদি আমরা ডাটাগুলো তোমার একটা ক্লাস্টারের মধ্যে রাখি, বিভিন্ন গ্রুপ গ্রুপ ভাগ হয়ে যায়, ওইখানের মধ্যে আবার ইরর অন্য ভাবে কাজ করে, বুঝছি। ঠিক আছে? তো বিভিন্ন টাইমে বিভিন্ন ডাটার উপর আমাদের ইররটা বিভিন্ন রকম
ভাবে সুবিধা হয়। ওকে, নেক্সট ভাইয়া। আচ্ছা, কোন কোন জায়গায় মিস গেল হেঁটে ভুলে গেলাম গা। একটু আবার শুরু করো তাহলে, ওই যে রিগ্রেশন মিগ্রেশন শেষ করে। না ভাই অনেকক্ষণ পড়ায় লাগছে, এটা রিপিট করে যাবো। ভাই বুঝো ভাই, খলিল খলিল পড়তে পারবো না, ইয়া পড়তে পারবো না, কি জানি কই আরাফাতে পড়তে পারবো না। যেটা বলেছিল ট্রাই করো না, বাদ দেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন তো এই তো একটা মানে পোলাপান মানুষের ভালো চায় না ভাই, এত খারাপ পোলাপান, ছি। আচ্ছা, এই লজিস্টিক রিগ্রেশনটা কি ছিল সম্পূর্ণটা নাকি? না, এটা পাই নাই। আরো আগে বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশনের পর আসে লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনে আসলে কিছু করে না। লজিস্টিক রিগ্রেশনে আমরা আমাদের একটা ফাংশন ইউজ করা হয়। এই ফাংশনটাকে আসলে সিগমা ফাংশন বলে, যেটা হলো 1 = 1/1 + 2/x। এই ফাংশনকে আমরা যদি প্লট করি বা আমরা যদি লিখি, এটা রেজাল্ট অনেকটা এরকম আসে। ঠিক আছে, এরকম আসে টার্ম আকারে। এবং এইটা এটা দিতে আরো ওয়ান, বুঝলে ওটা হ্যাঁ করো, হ্যাঁ, এটা বুঝে লাগে। 1 কে এক্সিড করে না আর 0 কে নিচে যায় না। কেন এটা আমরা ইউজ করি এবং কোন কোন ক্ষেত্রে ইউজ করি? যখন আমাদের আউটপুটটা রিগ্রেশনের মধ্যে আউটপুটটা 0 আর 1 এর মধ্যে, ঠিক আছে। যেমন আমরা ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের একটা পার্ট ছিল বাইনারি ক্লাসিফিকেশন। ওখানে কি ইয়েস নো ইয়েস, কি এটা কি আমাদের ইসের ক্ষেত্রে আসতে পারে না? মানে রিগ্রেশনের মধ্যে কি 0 1 0 1 কোনো বাইনারি বাইনারি টাইপের ক্লাসিফিকেশন থাকতে পারে না? অবশ্যই আছে। যেটা আমরা সলভ করি রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন। আর লজিস্টিক রিগ্রেশনের আমাদের রেজাল্ট সবসময় 1 আর 0 এর মধ্যেই থাকে। ঠিক আছে, এই যে 1 আর 0 এর মধ্যে আছে। এখন আমাদের এগুলো কোনটা ক্ষেত্রে ইউজ করা হয়? যেমন আমরা বিভিন্ন কোনো ডিসিশন নিব কি নিব না, আমরা কোথাও যাবো কি হবে না, বৃষ্টি, তারপরে যে আমাদের যেমন বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বিভিন্ন ডিরেকশন চয়েস করে। ঠিক আছে, এটা লেফটে যাবে নাকি রাইটে যাবে, এসব বাইনারি বাইনারি ডিসিশন যেগুলো থাকে এসবগুলা লজিস্টিক রিগ্রেশন দিয়ে ইউজ করা হয়। বাইনারি ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে? ডিপেন্ডেন্ট হলো অল ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট হলো অল টাইম এক্স। ঠিক আছে, যখন আমাদের ডিপেন্ডেন্টটা সবসময় বাইনারি হবে তখন আমাদের হলো এটা শুধুমাত্র আমাদের আউটপুট বাইনারি পাইলে আমি এটাকে লজিস্টিক রিগ্রেশন ইউজ করব বাইনারি লার্ন, তাহলে আমাদের অ্যাকুরেসিটা পাবে। ওকে, এটাই হলো কথা। আর এর মধ্যে একটা থ্রেশহোল্ড ভ্যালু ইউজ করা হয়, যেটা আসলে পার্টিশন হিসেবে ইউজ করা হয়, যে আমরা কোন পার্টিশন বা কোন ভ্যালু, পরের ভ্যালুগুলোকে আমরা 1 ধরবো, পরের গুলোকে আমরা 2 ধরবো। আর অ্যাকুরেটলি 0 আসবে না, কারণ আমাদের এই যে কাজটা কিন্তু 0 থেকে 1 যাওয়ার পর্যন্ত কোনটা 1 এর কাছাকাছি কোনটা 0 এর কাছাকাছি, এটার জন্য আমরা থ্রেশহোল্ড ভ্যালু ইউজ করি। আচ্ছা, 7.5 বা যেটা খুব ভালো। ওকে, এটাই লজিস্টিক রিগ্রেশন। আর কি একদম হয়েছে, সিগমা ফাংশন তো বললাম। এটা কি মানে e টু দি পাওয়ার মাইনাস x এর 1/2x লেখা যায়, যেখানে এখানে একটা লসাগু বলে এটাকে বোঝাতে। ওকে, পরেরগুলা কি পড়াইছে? আর আগের কোয়েশ্চেনে দেখলাম 1 ভার্সেস অল নামে একটা কোয়েশ্চেন আছে। 1 ভার্সেস রেস্ট, 1 ভার্সেস অল, এটাও হ্যাঁ, এটি পড়া যায়। 1 ভার্সেস 1 কি মনে আছে তোর? 1 ভার্সেস 1, 1 ভার্সেস অল, তারপরে আরো কিছু তো দিছিল দেখলাম ওই কোশ্চেন। 1 ভার্সেস 1 ক্লাসিফিকেশন ফর ইউজ পারেন। আচ্ছা,
মোট কথা হলো কি 1 ভার্সেস 1 যে অল ক্লাসিফিকেশন আছে এগুলা সাধারণত তোমার ওই যে আমি বললাম বাইনারি ক্লাসিফিকেশন টাইপেরও হতে পারে। এটা বলছে ইউজিং বাইনারি ক্লাসিফিকেশন মানে লজিস্টিক এসডিএন এগুলো ইউজ করা হয়। এগুলা মানে অনেকটা ক্লাস্টারিং এর মধ্যে ইউজ করে, ক্লাস্টারিং এর মতো অনেকগুলো ইউজ করে যে এগুলাকে বিভিন্ন মানে এরকম আর কি। যেটা যেমন বললাম আমি আচ্ছা এটা আমি skip করে দিই, এটা আমি আপাতত বলবো না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কেএনএন, কেএনএন টা কি? কে নিয়ারেস্ট নেইবারস। কেএনএন টা অনেকটা ক্লাস্টারিং এর মতো কাজ করে, বাট এটা সম্পূর্ণ ক্লাস্টারিং না। এটা মেইনলি আসলে কাজ করে হলো যে আমরা ফার্স্টেই এক প্রত্যেকটা বিন্দুর ডিসটেন্সটাকে ক্যালকুলেট করি। ঠিক আছে, যেমন কেএনএন এর মধ্যে আমাদের একটা কে ভ্যালু বলে দেওয়া লাগে, অনেকটা কে মিনস এর মতোই এর ভ্যালু আমাকে বলে দিতে লাগে যে আচ্ছা আমার কে এর ভ্যালু হবে 1, সরি 1 না, 1 হলো তোমার একদম ক্লোজ ফিটিং হয়ে যায়। আমরা সাপোজ দিলাম 2 বা 3 বা 4 5 সামথিং এটসেট্রা। এখন এটা দিয়ে আসলে আমরা কি করব? কে নিয়ারেস্ট অ্যালগরিদম এটা এরকম ভাবে কাজ করে যে আচ্ছা ঠিক আছে, যে আমরা যদি একটা এক্স আর ওয়াই যদি একটা প্লট করি, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নাজমুল এখানে আছে এক্স আর ওয়াই আকারে, নাজমুলের সিজি হলো 3 পয়েন্ট কত 8 ভোল্ট। ঠিক আছে, ওকে ফাইন। লিজন এখানে আছে, লিজনের সিজি হলো 3.85। ওকে, এখন আমি চাইতেছি যে এই বিন্দুতে একজন আছে যার নাম বিজয়, ওর ওয়াইটা ওর ওয়াইটা কত। ঠিক আছে, এখন ওর ওয়াইটা বের করার জন্য আমি কি করবো, যে এখানে আমি একটা কেএনএন রুলসটা চালাবো। কেএনএন এর মধ্যে আমি বলে দেবো আচ্ছা ঠিক আছে, আমার কে এর ভ্যালু হলো 3। ও কি করবে যে এই এক্স এর জন্য বা এই বিন্দুর জন্য ওর আশেপাশে 3টা ইনস্ট্যান্সকে ও পিক করবে বা 3টা রোকে ও পিক করবে। এই একটা কাছাকাছি তো আবার একদম নিয়ারেস্ট, এখানে আশেপাশে অনেকগুলো থাকতে পারে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ও কি করবে? 3টা পিক করবে। ওর কাছে দেখলে এটা একটা, ওইটাকে পিক করবে, এটা ডিসটেন্স কম, এটা ডিসটেন্স কম। মোট কথা ও সব কয়টাকে আসলে ও সব কয়টা থেকে ডিসটেন্স ক্যালকুলেট করবে, যতগুলো থাকবে সব কয়টা থেকে ডিসটেন্স ক্যালকুলেট করবে। দেন ও তারপরে এখান থেকে খুব কাছাকাছি 3টাকে পিক করবে। ও দেখবে কি আচ্ছা ও সবচেয়ে কাছাকাছি, ও সবচেয়ে কাছাকাছি, আর হলো ও সবচেয়ে কাছে। বললাম এটা কে, বললাম এটা আশা 3.9 সামথিং এটসেট্রা। এখন কি করবে যে এই 3টা থেকে ও একটা মিন বের করবে বা মিন বা যে কোনো কিছু অ্যালগরিদম একটা ইউজ করবে। যে অ্যালগরিদমটা কোনটা, যে অ্যালগরিদমটা হলো আচ্ছা ঠিক আছে না এটা ডিসটেন্স অ্যালগরিদম। আচ্ছা প্রথমে এই 3টা দিয়ে ও একটা মিন বের করবে বা একটা এভারেজ বের করবে। এই এভারেজের রেজাল্টটা ওকে বলে দিবে আচ্ছা তোমার ওয়াই হলো এত আর তোমার রেজাল্ট হলো এত। ঠিক আছে, এই কেএনএন অ্যালগরিদমটা সাধারণত খুব ছোট ডাটার উপর ইউজ করা হয়, বড় ডাটার উপর ইউজ করতে ওর কমপ্লেক্সিটি বাইরে যায়, কারণ ও তখন সবগুলার ডিসটেন্স ক্যালকুলেট করতে ওই হয়। ডিস্টেন্স বাইর করতে বলছি। এর জন্য ওর আসলে অ্যাকুরেসিটা আসলে অনেক, মানে অ্যাকুরেসিটা আসলে বেশি না কম ওটা ডাটার উপর ডিপেন্ড করে, বাট ও বড় ডাটার টাইম উপর লাগে কাজ বেশি। করে না। হ্যাঁ, বড় ডাটার উপর শান্ত কাজ করে না। এটাই হলো কেএনএন বা নেইবার কে নিয়ারেস্ট নেইবার হিসেবে কাজ করে। ওর আশেপাশের নেইবার ডাটাগুলোকে ক্যাচ করে যেগুলো সবচেয়ে কাছাকাছি নিয়ারেস্ট, এই জন্য এটাকে কেএনএন কেএনএন প্লাস। ওকে, ইনসিডেন্ট ডিসটেন্স এবং নর্মাল ডিসটেন্স। এই কেএনএন অ্যালগরিদমের যে ডিসটেন্সটা এটা বিভিন্ন সময় মানে বিভিন্ন তার বিভিন্ন পরিসর কেএনএন মডেলটা আসলে এইভাবে কাজ করে, এই লজিকে কাজ করে যে ডিসটেন্সের জন্য তুমি বিভিন্নটা ইউজ করতে পারো, মিনের জন্য বিভিন্ন অ্যালগরিদম ইউজ করতে পারো। ওকে, বিভিন্ন কেএনএন এর মধ্যে আবার বিভিন্ন পার্ট আছে। ঠিক আছে, খুব কিছু কিছু কেএনএন বিভিন্ন আলাদা আলাদা নাম দেওয়া আছে, ওগুলা বিভিন্ন রকম ডিসটেন্স বিভিন্ন রকম অ্যালগরিদমের উপর কাজ করে। কেএনএন হলো এগুলো একটা ওভারঅল। ওকে, এটাই। আর কি আর কি আছে? এটা তো শেষই। এটা শেষ।
এনসেম্বল থেকে এনসেম্বল আর কিছু না, এনসেম্বল হলো বিভিন্ন অ্যালগরিদম এনসেম্বল আমি এরকম দেয় না। আচ্ছা এই এরপর কি হবে? এরপর এখান থেকে তো দুইটাই সিএনএন বা ক্লাস্টারিং, হ্যাঁ ঠিক আছে? দুইটাই নিয়ে আসছে। আচ্ছা বলতে গেলে দুইটা তো ক্লাস্টারিং এর মধ্যে পড়ে, তাহলে আমাদের যেহেতু কে মিনস, তাহলে আমার এখানে কেটাকে ধরে দিতে হবে। আচ্ছা এটা পেজে ক্লিক কর। একটা অনলাইনে হোয়াইট বোর্ড আছে না, হয়েছে তো। এটা নিচে টান মানে করা যায় এরকম না। ভাই নো লগইন ঠিক করে, ঠিক আছে আরে ভাই ইপ দে না, এই তো পরিষ্কার করে দেখা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে বুঝে গেল। গ্লোবাল আচ্ছা কি করে দিচ্ছে? আচ্ছা আচ্ছা এই কেএনএন এর জন্য কেএনএন কি করতে হয়? কেএনএন আগে আমি বলে দিব যে আমি ক্লাস্টার করি, ঠিক আছে? একদম শুরু থেকে কেমনে পরীক্ষা অ্যান্সার করবো মনে বুঝা। তাহলে ম্যাথটা জাস্ট বুঝে দিতে হবে। ওকে ঠিক আছে ওকে ম্যাথে আসলে আমরা যেটা করব সেটা আসলে আমরা ফার্স্টে আমাদের কেটা হয়তো বলে দিবে অল টাইম কে মিনস কেএনএন, তারপর এর পরে যেটা করবো সিমিলারিটি। এখানে কে রিপ্রেজেন্ট করে আমার নাম্বার অফ ক্লাস্টার, মানে কয়টা গোল গোল বৃত্ত হবে আসলে আলটিমেটলি আমার ডাটার মধ্যে আমি কয়টা গোল গোল বৃত্ত দিয়ে একটা করে ক্লাস্টার বানাবো, এটাই হলো আসলে আমাদের কে কে রিপ্রেজেন্ট করে। এখন আমাদের এইখানে আমাদের হয়তো বা স্যার বলে দিবে কে কত, না হলে আমাদের নিজে ধরে নিতে হবে কে কত হবে, ঠিক আছে? তাই আমি বললাম যে এখানে স্যার বলে দিল যে কে হলো 4, কে 4, তার মানে আমাদের ক্লাসটা কয়টা হবে? ক্লাসটা 4টা হবে, একটা দুইটা তিনটা চারটা ক্লাস গেল, আমাদের ভালো কথা 4টা ক্লাসটা গেল। এখন আমাদের র্যান্ডমলি পিক করতে হবে প্রত্যেকটা ক্লাস্টারের মিন কোডটা, বা আমি র্যান্ডমলি আমি যে কোনো 4টা ভ্যালুকে আমি 4টা ক্লাস্টারে ফালাই দিই র্যান্ডমলি, এটা যে কোনো। তা আমি ধরলাম যে আচ্ছা ঠিক আছে ফার্স্টে আমি যে কোনো একটা ফালাই দিলাম, কোনটা ভালো এনিথিং মার্কসার আমি ধরলাম ফালাই দিলাম, মার্কসার আমি করে রাখলাম, মার্কসার আমি এখানে রাখলাম, ঠিক আছে? মার্কসার নিজে লিখতে পারছি না। তারপর কোনটাকে ফেলাইলাম, তারপর ধরলাম ক্যাথিকে আমি ফেলাই দিলাম এখানে, ক্যাথি ক্যাথিকে ফেলাইলাম। তারপরে আমি যে কোনো একটাকে ফেলাইলাম, দিলাম আমি কিমকে ফেলাই, জিম বা কিম যে কোনো একটাকে ফেলাই দিলাম, ওকে কিম। আচ্ছা এটা কিন্তু ক্লাস্টার 1, এটা ক্লাস্টার 2, এটা ক্লাস্টার 3, আর এটা হলো ক্লাস্টার 4, ওকে। তারপর আমরা যে কোনো একটা কে ফেলা দিতে পারি, অ্যামিকে ফেলা দিলাম, অ্যামিকে আমি এখানে রেখে দিলাম, ওকে। তাহলে ফার্স্ট স্টেপ কি, আমরা কে আচ্ছা এখানে কে কত, এখানে কিন্তু কে ইজ ইকুয়াল 4, চারটাকে 4টা ক্লাস্টার, আমাদের 4টা ক্লাস্টার হয়ে গেছে। 4টা ক্লাস্টারে আমরা 4টা ভ্যালু বসা দিচ্ছি, যে কটার ভ্যালু কত, মার্থা, মার্থার ভ্যালু কত, মার্থা এর হাইট আমরা ধরলাম, আমরা হাইট রিপ্রেজেন্ট করতে, হাইট বের করতে চেষ্টা করছি, মার্থা এর হাইট কত, মার্থা এর হাইট হলো 1.6, আর ক্যাথি
সরি মার্ক হলো 1.8, ক্যাথি হলো কত 1.6, ঠিক আছে আজকে ওকে মার্কের হাইট কত 1.8। এখন আমরা কি করব যে মার্ক এই 1.8 টা হলো এই ক্লাস্টার 1 এর মিন 1.88, ঠিক আছে 1.88 কত এই ক্লাস্টার 1 এর মিন। এটা আমি এখানে লিখে এটা ভালো হবে। আমি যে এটা ক্লাস্টার 1 লিখছি তো এই যে 1.88, এটা হলো মিন, এটা আমি M1 দিলাম, ঠিক আছে এটা আমাদের মিন। আর ক্লাস্টার 2 এর মিন কি হবে ক্যাথির হাইটটা আমি ধরতেছি হাইট হলো আমাদের একটা বেস যার উপর বেস করে আমি ক্লাস্টার করতেছি, কারণ একটা টেবিলে বা একটা ভিতরে অনেক কিছু ডাটা থাকে। এখন আমরা ওই ডাটার মধ্যে চুজ করবো যে কোন ভ্যারিয়েবল বা কোন এন্ট্রির উপর বেস করে আমরা ক্লাস্টারটা করবো, ঠিক আছে। যেমন আমাদের ক্লাসে অনেক মানুষ আছে, কারণ আমরা হাইটের উপরে একটাভাবে ক্লাসটা করতে পারি যে 6 এর উপর গিয়ে 6 এর 5 নিচে গিয়ে আমরা তার গ্রেডের উপর বেস করতে পারি এ প্লাস কারা কারা পাইছে এই সেম এ আগের সেমিস্টারে এ প্লাস কারা কারা পাইনি, যে কোনো কিছুর উপর বেস করে ছেলেমেয়ের উপর বেস করে আমরা ক্লাসটা করতে পারি। তাই আমাদের ফার্স্ট ক্লাস কিন্তু অনেক কিছু বেস করে ক্লাস করবো, হয়তো স্যার বলে দিবেন আর তুমি এটা পিক করবা, তাই আমি একটু র্যান্ডম যে ফার্স্টে কিন্তু হাইটটা পিক করছি আমরা হাইটের উপর ক্লাসটা করতে, কারণ এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা দিয়ে ক্লাসটা করা যাবে। এই ফিজিক্স এই ক্যাটাগরির উপরে ক্লাসটা হয় কিনা সেটা আমি ঠিক জানি না, মোট সম্ভবত হয় না, বাট আমি এটা ঠিক জানি, বাট সাবজেক্ট এটা করে সেটা আমি দেখব। এখন প্রত্যেকটা মিন যদি আমি বলতেছি, আচ্ছা এরপর কোনটা ছিল, এরপর ছিল ক্যাপটি, ক্যাপটি 1.6, ক্যাপটির মিন কত M2 হলো 1.6, ওকে এরপর আছে কে আছে, এরপর আছে কিম, কিম হলো 1.9, 1.9, আর এরপর কি আছে, এরপর আসলে এমি, এমি হলো 1.8, 1.8। ঠিক আছে এই যে এখন আমরা যে মিনগুলো ধরছি এগুলো কিন্তু আসলে মিন নয়, কারণ আমাদের এই যে এই যেগুলো আছে না এগুলো অনেকটা এরকম হওয়ার কথা যে আমার যদি ডাটা সেটটা আঁকি তার ডাটা সেটটা হবে এরকম একটা একটা ক্লাস্টার, এই একটা ক্লাস্টার, এই একটা ক্লাস্টার, এমনি করে চারটে ক্লাস্টার হবে, মিন হওয়ার কথা তার নাম, ঠিক আছে। আমাদের আলটিমেট আউটপুট আসলে এরকম ভাবে আসবে, বাট আমরা ফার্স্টেই চারটা র্যান্ডমলি চুজ করছি এবং চারটা র্যান্ডমলি তাদের মিন গুলাকেই আসলে আমরা চারটা র্যান্ডমলি মিন ধরে নিচ্ছি। এখন আসলে আমরা কিভাবে ক্লাস্টারের মধ্যে মিন গুলো আসলে বের করবো, এটাই হলো আমাদের মেইন কাজ, যে আমার সেই মিন গুলা বের করা। মিন গুলা যখন বের করবো তখন ওইটা বরাবর আমরা একটা রেডিয়াস দিয়ে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলোকে ওই ক্লাস্টারের মধ্যে ফলাই এবং রেডিয়াসের হিসাবটা আলাদা আসে। এখন এখানে আমরা এই যে মিন গুলা যখন আমরা পিক করবো, র্যান্ডমলি পিক করলাম, এখন হলো আমরা অ্যালগরিদম চালাবো যে আমাদের মিন গুলাকে আরো অ্যাকুরেট করা যায়। কিরকম অ্যালগরিদম, এখন আমরা একটা লুপ চালাবো, যে লুপ ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ডাটার ভ্যালুগুলা নিবে এবং মিনগুলার সাথে সে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। কিরকম ক্যালকুলেশন, আচ্ছা ঠিক আছে, যেমন ফার্স্টে কি আছে, ফার্স্টে ক্রিস্টিনা, ক্রিস্টিনার সাথে সবারটা করা হবে, ক্রিস্টিনার সাথে যখন আমি সবারটা করবো যে কত আসছে সেখানে, এখানে এর সাথে হিসাব করি ডিস্টেন্স, ডিস্টেন্স কত আসে, ডিস্টেন্স আসে হলো ক্রিস্টিনার কত ছিল 1.6, রাইট, তাই এখানে আমি 1.6 মাইনাস 1.88, ঠিক আছে, তার স্কোয়ার দিব। আমাদের আমরা স্কোয়ারটা কেন দিচ্ছি যাতে আমাদের ডিসটেন্সটা কখনো নেগেটিভ না আসে, বা এটা মডুলাস দিয়েও আসলে করা যেত। আমাদের রেজাল্টটা কত আসে, এটুকুই রেজাল্ট। হ্যালো, হ্যাঁ আছে তো, এটা রেজাল্ট কত, 0.2, 0.2। সিমিলারলি এই ক্যাসিড থেকে ওর একটা ডিসটেন্স আছে রুট ওভার দিয়ে সামথিং, ঠিক আছে 0.28 না
হ্যাঁ 0.28 আছে 0.28 আছে যাই হোক এখন এখন এই ক্যাথি ক্লাস 2 এর মধ্যে পড়ে না ক্লাস 2 এর মিন কত ও ক্লাস 2 এর মিন থেকে ওর একটা ডিসটেন্স আসবে ঠিক আছে এটা যদি আমি ক্যাথি 1.ক্রিস্টিনা 1.6 ক্রিস্টিনার সাথে ক্লাস 2 এর ডিসটেন্স ইকুয়াল ওর 0 আসবে হ্যাঁ ধরে নিতে হ্যাঁ 1.9 ওর এই ক্লাসটা 3 এর কত 1.9 তাহলে ওর সাথে যদি আমরা 1.6 সেটটা করতে চাই তাহলে আমার 0.3 না 0.3 ঠিক আছে ওকে আর ওরটা যদি বের করতে চাই কত আসতেছে ওরটা কত 1.9 আচ্ছা 1.8 1.8 to 1.6 তাহলে 0.3 ঠিক আছে 0.2 তো এরকম কইরা আমি আলটিমেটলি কি করবো আমি আলটিমেটলি সবগুলোটাই বের করবো মনে করা যে একটা বুঝতে বুঝতে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 আমরা প্রত্যেকটা আমরা এটা লুপ করব ওকে যে তুমি যে আমরা প্রত্যেকটা লুপ করব একটা সেকেন্ড আচ্ছা এমনি করে আমরা এগুলো একটা সম্পূর্ণ লুপ ঘুরাবো ঠিক আছে লুপ ঘুরানোর পর আমরা অনেকগুলো মিন পাইছি না রাইট অনেকগুলো মিন যখন মানে অনেকগুলো ডিস্টেন্স পাইছি না এই ডিস্টেন্সের মধ্যে সবার যে কম যার ডিস্টেন্স তাকে আমি আপডেট করে দেবো যেমন এখন এটার থেকে তো বোঝা যাচ্ছে না যে এটা লুপ ঘুরাইলে আসলে কোনটাকে আসলে আমার সবচেয়ে কম ডিস্টেন্স হবে মার্কটার সাথে কি ডাটা সেটে সবগুলোর সাথে করতে হবে? হ্যাঁ প্রত্যেকটা এরকম যেমন এই যে আমি মার্কটার সাথে আমি কি এর সাথে সব কিমের সাথে সব হ্যাঁ মার্কটার সাথে ক্রিস্টানা জিন তারপরে যে স্টেফেন এগুলো সবার থেকে বের করছে না এমনি করে প্রত্যেকটা আসলে আমরা আচ্ছা ডিস্টেন্স বের করতে কে মিনস এর ক্লাস্টার ডি কি আমরা নিজেরা ডিফাইন করি কে মিনস হ্যাঁ। এর ক্লাস্টারটা হ্যাঁ কে মিন প্রথমবার কে মিনস কে এন এল এগুলো কিন্তু আমরা কে এর ভ্যালুটা আমরা সবসময় ডিসাইড করি কে মিনস এর ক্লাসটা আমরা নিজেরাই ডিসাইড করি ওকে ঠিক আছে তো এরপর আমরা এভাবে করে তোমার এই যে এখন দেখো যেমন দেখছি আমরা ক্যাপসির ক্ষেত্রে আমাদের সর্বনিম্নটা কোনটা 0 রাইট 0 তা অবশ্যই ক্যাপসির যে পরেরটা আসবে পরের সবটার জন্য আমরা বের করবো এটা একটাও কি 0 এর কম কিছু হবে না না তো এই জন্য পরবর্তীতে আমরা যখন একটা লুপ দেবো তখন এখানে মার্ক হচ্ছে সরি এখানে যে ক্যাপসির জন্য আমরা এখানে কোনটা ছিল স্টেনাকে লিখে দিই ঠিক আছে আর এমনি করে লুপ ঘুরতে ঘুরতে ও সবচেয়ে হাইয়েস্ট লোয়েস্ট পয়েন্টে যায় একটা পয়েন্ট থেকে 0 পাবে এবং একই নাম আলটিমেটলি আসলে লুপটা ঘুরে ঘুরে আসতে থাকে ঠিক আছে তখন হলো আমরা এই ভ্যালুগুলোকে দেয় তখন এই যে স্কিপ করে দিই এটা এখন ফিনিশিং পার্ট হয়ে ঠিক আছে আমি আমি একটা কাজ করবো আমি আমার এই ম্যাথটা খাতায় করে করা নাই আমি একটা ম্যাথ খাতায় করে কালকে আমি দিয়ে দিলাম ভালোভাবে মানে আসলে আমি ওটাই বলতেছি যে আমি আসলে এটা নিয়ে আসলে খাতায় লিখে নাই তো তার সামনে সাজা আসলে কি হবে নিজে লিখবো এখানে আমি এটা বুঝতে কষ্ট ওই হালাই তো ক্লাস থেকে এমনি লিখে দিছিল টেবিল আকারে ওটাই তো বললাম ও লিখে দিছিল বাট ও তো উল্টা উল্টা একটা লাইন আমি তো তাও বুঝলাম না বুঝলাম না মানে না লিখে চলে গেছে আচ্ছা যাই আমি আমি এটা খাতা একবার করে দিলে সুন্দরভাবে দিবেন আমি আরে ওই কে মিনস এটা তো বুঝাই নাই আচ্ছা কে মিনস এটা তো আমরা বুঝাই নাই ওই অন্য আইটা দিয়ে বুঝাইছে যে বুঝাইছি ওটা তো আছে ওটা তো ওই যে Slide আছে। সুডো কোড দিয়ে যে ওটা আরেকটা মানে শর্ট টরেরটা বুঝাই নাই ওই বুঝেছিল আরেকটা দিয়ে আচ্ছা সমস্যা নেই ক্লাস্টারেরটা তো ইয়া অনলাইন ক্লাসে ছিল না ক্লাস্টার ওটা রেকর্ডিং আছে ওটাও দেখতে পারবি চাইলে সমস্যা নাই। তাও আর কি জিনিসটা আর কি সমস্যা নাই আমি এটাকে সুন্দর করে লিখে আমি দিয়ে দিবেন Okay. লিখতে হবে ওকে যেমন এই যে কিমের ক্ষেত্রে বুঝাই দিতেছি কিমের ক্ষেত্রে যেমন 1.9 না ও
1 পয়েন্ট কত 9 5 আর এই যে 9 ম্যাগির সাথে প্রায় মিলাবে বলতে পরে আচ্ছা এটা সামনে দেখেন সুন্দর করে আমি পরে বা দুইটা বা তিনটা করে দিবানি আর কি পরীক্ষা হলে ওই একটা করে হবে মোট কথা একটা ইটারেশন চালালে তার আর কি ওকে ফাইন করতে এটা হ্যাঁ পরে কন্টিনিউ করে দিন। এরপর হলো সিমিলারিটি বেসড ক্লাস্টারিং সিমিলারিটি বেসড ক্লাস্টারিং আচ্ছা ওই রাসুল আমার একটু লিংকটা দিবে গ্রুপের লিংকটা রাসুল কোন গ্রুপের? মানে মিডের লিংকটা ওই আশার একটু দিব যে আশা বলছিল যে সিমিলারিটি বেসডটা একটু এম কি গ্রুপে পাঠাবো? গ্রুপে তো দেওয়া আছে। আচ্ছা তুই আমারে আমারে আচ্ছা আমি আসারে পাঠা দিই। আচ্ছা তুই আসে কিসি ওর একটু বই আসতে বলো তো, আসারে পাঠাইছি আমি। ওরে পাঠাইছি, ও দেখছে। No. আরে শালা বিউপি, আমরা কি বিউপি তে বলি নাকি ভাই? বিউপি লেখা যায়, বিউপি খুতবা কি জানি। হ্যাঁ কোন দিয়ে দেবে ওই যে ইউ লেখা আমি দেখতেছি বিউপি লেখা। ওই বিউপি দাও তুই এতে যা, ওই লিঙ্কের নামের দিকে যা, দেখবি এখানে বিউপি লেখা। আর সাড়েটা না, বাদ দে। ঠিক আছে ভাই, বাদ দাও। ও আচ্ছা এইটা কথা বলতেছো পরে আমরা পরে আলাপ করবো আমরা। আচ্ছা ইসা আসছে নাকি হ্যাঁ আশা আসছে। আচ্ছা সিমিলারিটি বেসড ক্লাস্টার সিমিলারিটি বেসড ক্লাস্টারিং হলো নাম অনুসারে কাজ যে ও সিমিলারিটি চয়েস করে মানে ও কি কি সিমিলার আছে আমাদের মানে কিসের উপর মানে ক্যারেক্টারের মধ্যে বা আমাদের ইনপুট ডাটার উপর সিমিলার গুলাকে ও একসাথে ঠিক আছে একসাথে কইরা ও একটা ক্লাস্টার বানায় যেমন যে নরমাল ক্লাস্টারিং করলাম ঠিক আছে এখন এটা কিভাবে হয় এটা হলো এই অ্যালগরিদমের বেসিস এখন তার এই সিমিলারিটি ক্লাস থেকে কিন্তু কথা বলছিল যে এখন ম্যাথ দিতে পারে বা অ্যালগরিদম দিতে পারে আর অ্যালগরিদমটা ক্লাস থেকে নিয়ে আমরা আগে আমরা একটু অ্যালগরিদমটা আচ্ছা অ্যালগরিদমটা আগে কি আমরা ম্যাথ পর করতে আমরা বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই যে আমি সিমিলারিটি বেসড ক্লাস্টারিং এ ফার্স্টে হলো আমাদের একটা ই করতে হবে সিমিলারিটি বেসড ক্লাস্টারিং এ আমরা হলো যে আমাদের ক্লাস্টার কয়টা হবে বা কি কি গুলা ক্লাস্টার হবে এগুলা এই রিপোর্টটা আসলে আপনাদেরকে আসলে দিয়ে দিই ঠিক আছে বা সাবমিট করে দিই আমাদের ক্লাস্টারটা আসলে নোট করতে হবে এই জন্য যে আমরা এটাকে একটু বক্স আকারে যদি করি বক্স আকারে যেমন আচ্ছা বক্স করে করতেছি ঠিক আছে আমি C1 থেকে শুরু করলাম এবং C1 এ আমি আমার ক্লাস করেছে সেট আছে তার মধ্যে অলরেডি একটা ইনপুট বোতাম হয়ে গেছে যেটা হলো C1 আর এখানে k এর ভ্যালুটাও হলো 1 ঠিক আছে মানে এটা ক্লাস্টার 1 C1 কে বলা হয় ক্লাস্টার 1 আমরা যদি অ্যালগরিদমটা দেখি না অ্যালগরিদমে ফার্স্ট C হলো 0 ধরছে ফাঁকা আছে মানে আমার ক্লাস্টারিং 0 ওকে k হলো 1 k1 মানে আমি এখন একটা ক্লাস্টার তৈরি করব মানে কে রিপ্রেজেন্ট করে নাম্বার অফ ক্লাস্টার অলরেডি কে হলো আমি 1 এটাকে বাই ডিফল্ট আগে অ্যালগরিদম শুরু করতে কি করি মানে অলরেডি আমি একটা
ক্লাস্টার বানাবো, এই জন্য আমি কে এর ভ্যালু 1 বসাচ্ছি। এই যে সি কে এর পাওয়ার নিচে বসাতে সাবসেট আকারে। এখন সি কে মানে এখন কে এর ভ্যালু যেহেতু 1, তাহলে আমার C1 নামে অলরেডি একটা ক্লাস্টার তৈরি হয়ে গেছে। এন্ড এই ক্লাস্টারে একটা বাই ডিফল্ট একটা ভ্যালু আমাকে বসাতে হবে। এটা ফার্স্ট ক্লাস্টারের জন্য, মানে আমার শুরু হওয়ার আগ পর্যন্ত আমি একদম x1 মানে ফার্স্ট ইনস্ট্যান্সটা বা ফার্স্ট টাপল টাইম টু পাইছি কোনটাকে, এই যে এটা। তাহলে আমাদের যে সানিটা আছে সেই সানিটা এখন আমাদের কিসের মধ্যে ঢুকে পড়ছে, E1 এর মধ্যে ঢুকে পড়ছে। ওকে, অ্যালগরিদম ওয়াইজ এটা কত, এটা এখন C1 সুন্দর মতো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কত বসলো, এর মধ্যে এখন x1 এসে পড়লো। ঠিক আছে, এখন তাহলে আমি কি বলতে পারি, C1 এর যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে এখন আমি কি বসাইলাম, x1। ওকে, এন্ড এই x1 কে আমরা ধরবো হলো মিন। মিন এই ক্লাস্টারে আগে বলছি সব প্রত্যেক ক্লাস্টারে একটা করে মিন থাকে। মিন কোনটা হবে, এইটা ফার্স্টে যেটা ঢুকবে ওইটাই হলো মিন হবে আমাদের। ওকে, এরপর কি করছি, সি ইউনিয়ন সি কে, মানে কি সি কি, সি হলো সেট, সেট অফ ক্লাস্টার, সেট অফ ক্লাস্টার যখন আমি সি কে কত, এখানে কে এর ভ্যালু যেহেতু 1 তাহলে C1, সি এর সাথে যখন সি কে 1 কে ইউনিয়ন করব তখন এটা ক্লাস্টারের মধ্যে ঢুকে পড়বে। এখন আমি বলতে পারি যে সি এর মধ্যে আমার অলরেডি কেবল C1 টা ঢুকছে, ফাঁকা সেট ছিল এখন C1 ঢুকছে। এখন আমাদের লুপ খুলবে, এন্ড লুপটা আমাদের কত থেকে ঘুরতেছে, i ইজ ইকুয়াল টু 1। আগে বলি আমাদের এই লুপটা, এই ফর লুপের মধ্যে এই টুকটা হলো ফার্স্ট ফর লুপের মধ্যে পড়ে, এটা আগে ক্লিয়ার করছি যাতে বুঝতে অসুবিধা না। আর এই পার্ট টু হলো সেকেন্ড ফর লুপের মধ্যে। ঠিক আছে, তার মানে এটা নেক্সট ফর লুপ। এখন আমাদের আই কত থেকে শুরু হচ্ছে, আই হলো 2 থেকে শুরু হচ্ছে। আই রিপ্রেজেন্ট করে আমাদের নাম্বার, মানে আমি কোন সিরিয়ালে আছি। আমাদের যে অনেকগুলো যে ইনস্ট্যান্স আছে, ইনস্ট্যান্সে যেমন এটা হলো x i এর ভ্যালু 1, এখানে x i এর মধ্যে এর ভ্যালু 2, i এর ভ্যালু 2, এখানে 3, এখানে 4, এখানে 5। i গুলো রিপ্রেজেন্ট করে আমার সিরিয়াল নাম্বার। ওকে, এখন এই লুপটা কত থেকে যাবে, এই লুপটা 2 থেকে শুরু হয়ে একদম লাস্ট পর্যন্ত ঘুরবে। আর এই লুপের মধ্যেই আমার এই বাইরের আউটার লুপ, এই লুপের মাধ্যমে এই লুপ ঘোরা শেষ হয়ে যাবে, তখন আমাদের প্রত্যেকটা ইনস্ট্যান্সকে আমি আসলে কয়েকটা ক্লাস্টারে ভাগ করে ফেলেছি অলরেডি। যখন ফিনিশ হয়ে যাবো তখনই আমাদের প্রত্যেকটা ক্লাস্টার ভাগ হয়ে যাবে। তো এই লুপটা ঘোরার মাধ্যমে আমি আমাদের এই ম্যাপটা সলভ বা এই ম্যাপটা ফিনিশ করব। কি হবে, এখন ফার্স্টে যে আমাদের লুপটা ঘুরবে এই আর ভ্যালু 2 দিয়ে শুরু হয়েছে, মানে এখন আমি 2 থেকে শুরু করছি, এখান থেকে চেক করা শুরু করব। আরেকটা ইম্পর্টেন্ট আমি আসলে স্কিপ করেছি, থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড ভ্যালুটা কি, থ্রেশহোল্ড ভ্যালুটা হলো যে আমাদের এটা ধরতে পারো অ্যাকসেপ্টেন্স ভ্যালু আকারে কাজ করে, যে আমি আমার ডাটার কত পার্সেন্ট সিমিলারিটি পাইলে আমি এটাকে এই ক্লাস্টারের মধ্যে ফলাবো। একটা ক্লাস্টারে যে অনেকগুলো ডাটা থাকে তাদের সিমিলারিটি কত পার্সেন্ট হবে এটা আমি আগেই থেকেই ডিসাইড করে রাখি। এটাকে বলা হয় থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড ভ্যালুটা যদি আমি টি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, এটাও আর কি চয়েস করতে হবে নিজে, যদি স্যার না বলে দেয় এটা কিভাবে চয়েস করতে হয়, টেকনিকটা ওয়ান কাইন্ড অফ কি, যে আমরা মেইনলি চাই যে আমাদের অ্যাকুরেসি বেশি। যখন আমাদের ইনস্ট্যান্স কয়টা হবে, ধরলাম আমাদের ফার্স্টে ইনস্ট্যান্স 3টা, ইনস্ট্যান্স যদি 3টা হয় তাহলে 100% কে আমি 3 দিয়ে ভাগ করি, 3টি ইনস্ট্যান্সের উপর বেস করে, তাহলে আমার আসে 33.33%। আমরা এখন যদি ঠিক করে যাচ্ছে আমরা দুইটা ইনস্ট্যান্স সিমিলার হইলেই আমরা একসাথে রাখবো, দুইটা ইনস্ট্যান্স সিমিলার হইলেই আমরা একসাথে রাখবো। তাহলে যে কোনো দুটো ইনস্ট্যান্স যদি সিমিলার হয় তাহলে আমরা ওইটা যখন একসাথে রাখবো তখন আমাদের অ্যাকুরেসি কত দাঁড়ায়, অ্যাকুরেসি দাঁড়ায় তখন আমাদের কত, 33 আর 33 কত, 64। ওকে, আমাদের মিনিমাম অ্যাকুরেসিটা কখনো 55 এর 50 এর নিচে যাবে না। এখন ডিপেন্ড করে যে আচ্ছা ঠিক আছে আমি কত ভালো চাই, কারণ আমি যদি এই সবকটা চয়েস করি, কেউ বলতে পারে যে আচ্ছা আমি যদি এই সবকটা চয়েস করি, যে সবকটা মিল পাইলে আমি একটা ক্লাস, প্রত্যেকটা ভ্যালু ভিন্ন ভিন্ন, একটা না একটা ভ্যালু ভিন্ন আছে, তখন কি করতে হবে, এখন থ্রেশহোল্ড কেসের চাপটা হয় তখন আমরা যদি এটাকে 100% ভাগ করি আমাদের প্রত্যেকটা কিন্তু 25% চেক হয়। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। এখন আমরা যদি চাই যে আচ্ছা ঠিক আছে আমরা যেসব ডাটা দুইটা করে ভ্যালু মিল পাইলেই একসাথে রাখবে, তাহলে আমি তখন আমি অ্যাকুরেসি পাবো 50%। যে কোনো এনিথিং, এনি দুটা ভ্যালু একসাথে হলেই তাকে একসাথে হবে, তখন আমার অ্যাকুরেসি হবে 50%।
50% শুধু একটা ভালো অ্যাকুরেসি না, মানে অ্যাকুরেসি যদি আমি বাড়াতে চাই তখন আমার কি করতে হবে, মিনিমাম হলে এখানে 3টা নিতে হবে আমার কে কে। তখন আমার থ্রেশহোল্ড ভ্যালু, তখন আমার টি হয়ে যাবে 75%, এবং আমি অ্যাট্রিবিউট মিল নিচ্ছে কয়টা, 3টা করে। ওকে, আর আমি যদি চেষ্টা করি আচ্ছা আমি সব কয়টার মধ্যে মিল পাইলে আমি ওইটাকে একটা ক্লাস্টারের মধ্যে রাখবো, কারণ থ্রেশহোল্ড ভ্যালু আমাকে পিক করতে বলে যে তুমি মিনিমাম কয়টা মিল পাইলে ওটাকে একটা সিঙ্গেল ক্লাস্টারের মধ্যে রাখবা, মানে সিঙ্গেল ক্লাস্টার। এখন আমি যদি 4টাই যদি নিই, আমি বলবো যে আচ্ছা 4টাতে আমি 100% পাবো। হ্যাঁ, তুমি 100% পাবা, এটা রাইট, বাট তোমার নাম্বার অফ ক্লাস্টার অনেক বেড়ে যাবে। কারণ এর মধ্যে আমরা দেখবো, ম্যাক্সিমামই দেখবো যে অনেকগুলার মধ্যে একদম ইকুয়াল না, অনেকগুলা না আসলে, এর মধ্যে আসলে কোনোটাই আসলে একটা একটার সাথে ফুললি মিল নাই, মানে চারটাই যে মিল এরকম নাই। এখানে যে 14টা, তার মানে আমার ক্লাস্টার হয়ে যাবে 14, যেখানে আমি 3টা মিল দিলে আমি ক্লাস্টার পাবো 7টা, সেখানে আমি মিল পাইছি 14টা। তার মানে কি আমার কি টাইমিং বেড়ে যাচ্ছে বা আমার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাই এটাকে ব্যালেন্স করার জন্য টিটা নিজের মতো করে চয়েস করতে হয়। এখন আমাদের 5টা 6টা 7টা অনেকগুলো ভ্যালু হয়, তখন আমাদের প্রত্যেকটা জন্য আমাদের খুব কম ক্যারি করবে। তখন কেউ হয়তো 30%, যেমন আমাদের 10টা অ্যাট্রিবিউট থাকে, ঠিক আছে, কেউ যদি চায় আচ্ছা ঠিক আছে 10টা অ্যাট্রিবিউট, তাহলে সে চায় যে আমরা 70% নিয়ে কাজ করবো, তখন সে 7টা মিল পাইলে একটা ক্লাস্টারে রাখবে। আচ্ছা অন্য কেউ চাচ্ছে আমি 8টা মিল পাইলে একটা ক্লাস্টার রাখবো, তখন তার ক্লাস্টার বেড়ে যাবে, ক্যালকুলেশন বেড়ে যাবে, তখন সে 80% করতে পারবে। আবার কেউ চায় না আমি বেশি ক্লাস্টার পাবো না, করতে পারবো না, আমি 60% এ কাজ করবো, তখন সে 6টা মিল পাইলে একসাথে রাখবে, ঠিক আছে? এভাবে করে 300 ইউজ করা হয়। এখন এই কেসের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে আমরা তিনটা মিল পাইলে একসাথে করবো, তাহলে এখানে আমাদের টি কত আছে, টি হলো আমাদের এখানে 75%। আর অ্যাট্রিবিউট কোনটা, অ্যাট্রিবিউট হলো আমরা 3টা অ্যাট্রিবিউট নিলাম, ঠিক আছে, মানে 3টা মিল পাইলে। আমি লুপের মধ্যে ফিরে যাই। আচ্ছা এখন আমাদের একটা ফর লুপ ঘুরবে, আই হলো 1 থেকে শুরু হয়ে কে পর্যন্ত। আমাদের আউটার লুপ কি বুঝলাম, আউটার লুপ হলো প্রত্যেকটা ইনস্ট্যান্স চেক করবে 2 থেকে n টাইমস পর্যন্ত, আমাদের এখান থেকে 3 থেকে শুরু করে একদম রেডি পর্যন্ত যাবে, ঠিক আছে? এবং এই লুপ ঘোরার মাধ্যমে আমরা কি করব, আমরা প্রত্যেকটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করে অলরেডি পাবো। এর জন্য আমাদের এই লুপের প্রত্যেকটা i2 এর জন্য, i2 মানে এখন আমাদের এখানে আসি, এটার জন্য আমাদের যে প্রথম যে লুপটা করবে এটা হলো ফর লুপ, যেটা l, এটা আসলে একটা l 1 থেকে k পর্যন্ত যাবে। এখন আমাদের lটা কি, lটা হলো আমাদের কোন ক্লাস্টারকে আমি ধরে কাজ করব, এটা রিপ্রেজেন্ট। দেখো l এর ভ্যালু 1 থেকে k পর্যন্ত, k কি রিপ্রেজেন্ট করে, ক্লাস্টারের নাম্বার, তাহলে l আসলে কি রিপ্রেজেন্ট, ওই k এর ভ্যালুটাই তো l এর মধ্যে বসাচ্ছে, রাইট? এখন l এর ভ্যালু কত, 1, আসলে আমাদের k কত আছে, কেউ কিন্তু এখানে এখন অলরেডি 1, মানে ফার্স্ট লুপের কথা বলছি, কেউ কিন্তু 1, তার মানে আসলে এই লুপটা একবারই ঘুরবে। ওকে, এই লুপটা ঘুরে আসলে কি কাজটা করবে, এই লুপটা ঘুরে আসলে করতেছে হলো যে আমাদের যে ফার্স্ট আমরা যে ইনস্ট্যান্সটা ওকে পিক করে রাখছি i x, মানে যে ইনস্ট্যান্স অবধি আছে, কোন ইনস্ট্যান্স অবধি x i তে আছে, এখন আমি এটা কিন্তু এখন আমার i আগে বলে রাখতেছি, আর আমাদের l কোথায় আছে, l এখন এখানে আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই নাকি, এই যে l হলো, আচ্ছা l এখানে না, আমাদের i হলো এখন এখানে আছে, আমরা লুপ 2 থেকে শুরু করছি, আর আমাদের l কত, l বলতেছে এখন 1, মানে কত, ক্লাস্টার 1 এ আছে। ওকে, এখন এই লুপের কাজ হলো যে আমাদের এই 1 থেকে, বা এখন অলরেডি 1 আছে, এই ক্লাস্টারের সাথে তোমার এই xi এর কয়টা করে সিমিলারিটি আছে, xi এর সাথে এই i এর সাথে কয়টা করে সিমিলারিটি আছে c1 এর মিনের সাথে, এই c1 এর মধ্যে একটা মিন আছে, এই মিনের সাথে এই i এর কয়টা করে সিমিলারিটি আছে, এটাই হলো এই লুপটা চেক করে। এই লুপের কাজটা আমরা পরবর্তীতে গেলে আরো ভালোভাবে বুঝবো, জাস্ট ফার্স্ট ঘোরার ক্ষেত্রে আমরা বলি যে এখানে
1 এর মিন কত? ক্লাস্টার 1 এর মিন কোনটা? x1 না? ক্লাস্টার 1 এর মিন কত? x1। তাহলে ai xi মানে 2 ওর সাথে পাঁচটা কোন মিল আছে? সানি মিল আছে, হট মিল আছে, তারপর হাই মিল আছে, ট্রু মিল নাই। তাহলে এইখানে ও যে আউটপুটটা দিবে এই আউটপুটটা হলো C, তিনটা। ঠিক আছে, এটাকে বলা হয় সিমিলারিটি অফ xi and xl। xl বলতে বোঝায় যে ক্লাস্টারের মিনের ভ্যালু, আর xi হলো ওই যে ইনস্ট্যান্স, এই যে ইনস্ট্যান্স, এটা এটার সিমিলারিটি কত এখন? এই সিমিলারিটি এখন 3। এই লুপ থেকে এখন আমি বের হয়ে গেলাম, নেক্সট লুপ থেকে লুপ থেকে বের হয়ে যাওয়ার পর এখন সিমিলারিটি অফ xi and xl এর ভ্যালু 3, যেটা আমার থ্রেশহোল্ড ভ্যালু ইকুয়াল এন্ড গ্রেটার দ্যান এটাকে ফলো করে, কত ইকুয়াল এর জন্য। এখন কি করব? এখন এই যে cl এর মধ্যে আমি xi কে কি করে দিব? ইউনিয়ন করে দিব। আর ইউনিয়ন মানে কি? মানে ঢুকে দেব এখন ভিতরে। এখন cl এর মধ্যে কি আছে? cl কত? cl কিন্তু 1। ঠিক আছে, এর মধ্যে কত আছে? এর মধ্যে এখন আছে অলরেডি x1। এর মধ্যে ইউনিয়ন করে যখন আমি x2 টা ঢুকাই দিব, কারণ কি আমি x টা ঢুকাচ্ছি, আর হলো কত? 2। এখন তখন আমাদের জীবন আমার কোনটা কত দিবে? x1 এবং x2 দুইটা দিবে। এখন আমি কি বলতে পারি? x2 টাও হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ শুনতেছি ভাই, বলো ভাই। হ্যাঁ যায়। বুঝে গেল? হ্যাঁ ভাই মুছে গেল তো ভাই, রিভার্স দাও। আন্ডু মারো ভাই, কন্ট্রোল জেড মারো। রিকানেক্ট কি ভাই টাইপ গলা শুকিয়ে গেছে ভাই, রেস্ট করো একটু, সমস্যা নাই তো ভাই, এত এত প্যারা নেওয়ার কিছু নাই ভাই। আরে না, এটা ঝামেলা করে দিন বলি। দাঁড়া বাল আচ্ছা সমস্যা নাই। বুঝানি লাগবো না ভাই, তুই ঘুমাও ভাই, তুই টেনশন করিস না ভাই, পড়ালে হইব জীবনে ভাই। আইডিয়া দাও। শরীর খারাপ করিস না ভাই, শরীর খারাপ করিস না ভাই। এটা কি C1 ছিল? C1 এর মধ্যে আমরা কোন ভ্যালুটা আমরা রাখছিলাম? x1 কে রাখছিলাম। কি হিসেবে রাখছিলাম? মিন আকারে। ঠিক আছে, এটা আমাদের মিন ছিল। আর এখানে কে এর ভ্যালু কত ছিল? এখানে কে এর ভ্যালু কিন্তু 1। ওকে, গেল। এখন আমি কি দেখলাম যে আরেকটা সিমিলারিটি পেয়ে গেছি আমি, যেটা কোনটা? x3 সরি x2। x2 এর মধ্যে সিমিলারিটি কত? 3, যেটা আমার থ্রেশহোল্ড ভ্যালুটা প্রুভ করে। এর জন্য এর মধ্যে এখন আমি x3 টা ঢুকা দিচ্ছি। সেম ক্লাসটায় ঢুকে যাবো। সেম ক্লাসটা ঢুকে গেল, ভালো ঢুকে গেছে। একটা পাস করে আমি সেম ক্লাসটা ঢুকে গেছে। ওকে, এরপর আমি হয়ে গেল। আচ্ছা, এখন আই যাইবো i4 এ চলে যাইবো, i4 এ যে চেক করবো যে ইয়াডি সেম আছে নাকি। হ্যাঁ, বলি। এখন আমাদের ইফ কন্ডিশন কিন্তু রয়েছে, তাই ইউজের মধ্যে এখন ঢুকতেছে। ইউজের মধ্যে আমি সামনে দিয়ে ঢুকবো। এখন কি হবে? এই যে ইনডিড ইফ ক্লোজ, এখন আউটার লুপে আবার গেলাম। আউটার লুপে আয়ের ভ্যালুটা আবার বেড়ে যাবে। এখন আয়ের ভ্যালু হয়ে যাবে 3। এখন আগে আমি যেখানে ছিলাম, আগে আমি ছিলাম কোথায়? এইখানে, এইখানে ছিলাম। এখন আমি এসে বলছি কোথায়? এইখানে 3 তে এসে বলছি। সিমিলারলি আমি i এর ভ্যালু 1 2 কে এর ভ্যালু 1 তাই আর এল এর ভ্যালু 1 ই থাকবে, মানে ক্লাস্টার 1। ক্লাস্টার 1 এর সাথে আমি এখন এই xi মানে কত? x3 এর সাথে সিমিলারিটি করব, কত সিমিলার আছে। আমি দেখলাম যে এর সাথে সিমিলারিটি যখন চেক করতে যাই, ওভারকাস্ট না, হট মিল আছে, হাই মিল আছে, ফলস কি মিল না, হ্যাঁ ফলসও মিল আছে। তার মানে কি? তিনটা সিমিলারিটি। এটাও কি থ্রেশহোল্ডকে ইফ কন্ডিশনকে প্রুভ করে, বা ইফ কন্ডিশনকে ট্রু করলো। ঠিক আছে, এখন আমার ইফের মধ্যে যাইতেই হয় নাই, আমার ইন্ডি হয়ে গেছে, আবার আমি ওই দিকে যাচ্ছি। আর যেহেতু ট্রু হয়ে গেছে, আচ্ছা এই যে ট্রু হয়ে গেলে ও একটা ইউনিয়ন হয়, মানে সিএল এর মধ্যে, সিএল এর ভ্যালু কত? সিএল এর ভ্যালু এখন 1। এই সিএল এর মধ্যে x3 টা ঢুকে যাবে। এখন যদি ঢুকে যায়, x3 ছিল না, x3 এটা কত ছিল? ওর বাকি ঢুকে যায়। আচ্ছা, x3 টা ঢুকে গেল। ওকে, গুড, x3 ঢুকে গেছে। এরপর কি আসে? এরপর এই যে আয়ের ভ্যালু বাড়বে। এখন এখন x3 থেকে x4 এ যাবো আমরা, আয়ের ভ্যালু 4 এর সাথে এই
হাই নিচে আর ফলস কয়টা দুইটা এই টু কি থ্রেশহোল্ড ভ্যালুকে কি এবার ব্রেক করতেছে এই ইফ কন্ডিশন কি ব্রেক করতেছে যেহেতু এই কন্ডিশনটা ব্রেক করতেছে এখন যদি ইফ কন্ডিশন গেলে কি বলতে কে ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান তার মানে কে এর ভ্যালু বাইরে গেল কে এর ভ্যালু এখন কত টু কে এর ভ্যালু কত এখন টু সি কে যখনই লিখছি তখনই আমার একটা গ্রুপ ক্লাসটা তৈরি হয়ে গেল তার মানে কি সি কে মানে কত কে এর ভ্যালু টু তার মানে সি কে কত সি টু এখন সি টু ক্লাস করে ওকে সি টু এখন সি টু নামে ক্লাসটা এসে সি2 নামে ক্লাসটা এসে পড়ছে এখন আর কে এর ভ্যালু কত কে এর ভ্যালু 2 গুড এসে বলল আর এখন এই সি2 এর মধ্যে কি বসাইছে x i i এর ভ্যালু কত এখন i এর ভ্যালু 4 তাহলে x i এর মধ্যে এখন কে ঢুকবে x4 ঢুকবে আর যেহেতু ও সবার ফার্স্টে ঢুকতেছে তাহলে ওই হলো এই ক্লাস্টারের মিন ও কি এই ক্লাস্টারের মিন ওকে মার্ক আউট করে রাখবে সুন্দর মতো যেহেতু এটা মিন এটাতে একটা মার্কার করে রাখবে ওকে ঠিক আছে এটা এখন কত এটা এখন ক্লাস্টার 2 ঠিক আছে ওকে এখন পরবর্তীতে যাব প্রথম করলাম আবার আয়ের ভ্যালু গুলো আয়ের ভ্যালু এখন কত হয়ে গেছে আয়ের ভ্যালু এখন 5 হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আছি ঠিক আছে এখন এই কেসের মধ্যে l = 1 to k মানে কি l এর ভ্যালু এখন একবার 1 হবে একবার 2 হবে আর l এর ভ্যালু একবার 1 আর 2 মানে কি একবার ও c1 কে রিপ্রেজেন্ট করবে একবার ও c2 কে রিপ্রেজেন্ট করবে আর একটা কাহিনী কি বলবে c1 এর মিনের সাথে একবার xi মানে কত x5 x5 কে একবার চেক করাবে আর c2 এর সাথে একবার x5 কে চেক করাবে তো এইটা ম্যাক্সিমাম কে দেন আউটপুট আকারে বের করবে এরকম c1 এর সাথে যখন আমি x5 কে চেক করাবো মানে এই লুপ ওয়াইজ হয়ে গেল এই যে c1 এর সাথে যখন x5 কে চেক করাবো কত সানি বলতে আচ্ছা সানি ফুল নরমাল x5 কত সানি ফুল নরমাল ফল সানি মিলে নাই ফুল মিলে নাই নরমাল মিলে নাই ফলস মিলছে কত ও পাবে কত সিমিলারিটির মধ্যে পাবে 1 আর যখন আমি c2 এর সাথে লুপ দিকে ঘুরবে 1 টু k এখন ওয়ানের সাথে কম্পেয়ার করে আমি সিমিলারিটি বের করতে এখন k এর সাথে কম্পেয়ার পরবর্তী ক্লাসটা কত 2 k এর ভ্যালু 5 টু 2 এই 2 নাম্বার ক্লাসটার সাথে সিমিলারিটি বের করব তো কি রান রেনি টু নরমাল ক্লাসে এখন আরেকটা খুলছে না 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 এটার সাথে মিলতেছে কত 1 পাইছে এখন ওর সাথে কয়টা কি হবে এটা আমি চেক করি কত রেনি টু নরমাল ফল রেনি একটা মিলতে ফুল মিলে নাই নরমাল ফল মিলে নাই কয়টা দুইটা মিলছে এখন এই দুটার মধ্যে হাইয়েস্ট কে ম্যাক্সিমাইজ হলো 2 তাহলে এই যে ম্যাক্সিমাইজ অফ সিমিলারিটি এর রেজাল্ট আসবে 2 যেটা পরবর্তী লুপ থেকে যখন বের হবো যেটা থ্রেশহোল্ড ভ্যালু থেকে কম যেটা থ্রেশহোল্ড ভ্যালু থেকে কম এর জন্য কি ইফ কন্ডিশন ব্রেক হয়ে যাবে ইফ কন্ডিশন ব্রেক হয়ে আমাদের কি আসবে a +1 হয়ে আরেকটা ক্লাস্টার তৈরি হবে আরেকটা ক্লাস্টারের মধ্যে xi ঢুকে যাবে মানে কি x5 ঢুকে যাবে আর ওইটা নতুন ক্লাস্টার লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে সিমিলারলি ক্লাস্টারের মধ্যে এখন c3 আসলো এর ভ্যালু 3 হয়ে গেছে এর ভ্যালু বৃদ্ধি পেয়ে গেছে এবং একটা নতুন একটা মিন ঢুকবে কে মিন ঢুকবে xi এখন আমরা কোনটার মধ্যে আছি x5 এর মধ্যে আছি x5 এর মধ্যে ঢুকে পড়বে ঠিক আছে দেন n এর মধ্যে ইনপুট হয়ে যাবে ও একটা মিন ক্রিয়েট করবে মিন ক্রিয়েট করে ফেললো আবার ও লুপ ঘুরবে লুপ ঘুরে আবার নতুন যাবে এখন x5 এর জায়গায় কিসে যাবে ও x6 এর মধ্যে যাবে আচ্ছা x5 যদি নতুন একটা মধ্যে ঢুকছে তাহলে আমরা এটাকে এখন এটা আরেকটা নতুন একটা ক্লাস্টার আকারে মার্ক করে রেখে দিলাম যে আচ্ছা এটা আমাদের এখন নতুন ক্লাস্টার যেটা হলো ওকে এখন আমরা কোনটায় আছে এখন আমরা আছি হলো x6 এর x6 এ কি আছে রেইনি ফুল নরমাল ট্রু আচ্ছা ঠিক আছে ফাইন এখন আমাদের ফার্স্ট
ফার্স্টের কাজগুলো যখন করবো, আবার 1 থেকে 3 নাম্বার তিনটা ক্লাস্টারের মিনের সাথে পূর্ণারি যুক্ত করব। আচ্ছা, আমি যে লাইনগুলো মার্ক করতেছি ব্লু কালার, এগুলো কিন্তু ওই ক্লাস্টারের মিন। ওই ক্লাস্টারে কিন্তু অনেক ভ্যালু আছে, বাট মিন কিন্তু জাস্ট এই কয়টা ভ্যালু, মানে যেগুলো মার্ক করছে ওই ক্লাস্টার। ঠিক আছে, প্রত্যেকটা সাথে মিনের সাথে চেক যদি আমরা করি, কি আছে, রেইনি, কুল, নরমাল, ট্রু। রেইনি, কুল, নরমাল, ট্রু, ও একটাও মিলা নাই, ও ফার্স্টে দিল। রেইনি একটা মিলছে, কুল, নরমাল, ট্রু, ও কি মিলছে না, ও একটা, ও মিলছে জাস্ট একটা। রেইনি, কুল, নরমাল, ট্রু, ও জাস্ট এই যে একটা ফর্মটা মিলা নাই, তো ও কিভাবে মিলছে 3। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 3। এখন 3 কি থ্রেশহোল্ড ভ্যালু, 3 আসলে বের হবে থ্রেশহোল্ড ভ্যালুর সাথে মিলছে। ঠিক আছে, বৃদ্ধি পাইছে, এজন্য CL এর সাথে এক্সাইট দিতে হবে। এখন CL এর সাথে এক্সাইট দিতে মানে কত, আমি যে এখন এই যে ক্লাস্টার 3 ওর মধ্যে এখন এই x5 এক্সাইট দিতে হবে, কারণ ম্যাক্সিমাম কে ছিল, ম্যাক্সিমাম ছিল কিন্তু আমাদের এই যে ক্লাস্টার 3 টা ম্যাক্সিমাম ছিল, ক্লাস্টার 3 টা ম্যাক্সিমাম ছিল, তাই ক্লাস্টার 3 এর সাথে ও দিতে পারবে, এটা হয়ে যাবে x6। খুব সুন্দর কথা বুঝে পড়ছে। পরবর্তীতে যাব আমরা, if কন্ডিশন ট্রু হয়ে গেছে, ক্লাস্টার 1 এর গুলোকে করছে, এর আছে 3 গুলো করছে, পরবর্তীতে আমরা চাই আমাদের আবার বৃদ্ধি পায় আর গুলো পারবে, যেটা হবে 7। x7 এর মধ্যে আমরা যখন দেখব ওভারকাস্ট, কুল, নরমাল, ট্রু, কুলের সাথে আমরা চেক করব ওভারকাস্ট, কুল, নরমাল, ট্রু, নাই একটা মিন নাই, 0। ওভারকাস্ট, কুল, নরমাল, ট্রু, একটা ও 0। ঠিক আছে, ওভারকাস্ট, কুল, নরমাল, ট্রু, ও জাস্ট দুইটা ট্রু। ঠিক আছে, হাইস্ট কত, হাইস্ট 2। এখন তাহলে আমরা কোনটা ঠিক করবো, আমরা জাস্ট একটাও ঠিক করবো না, আমরা নতুন করে একটা ক্লাসটা তৈরি করবো, কজ ওর ইফ কন্ডিশন ব্রেক হয়ে গেছে। ইফ কন্ডিশনে যায় এর ভ্যালু বাড়াবে, একটা ক্লাস তৈরি হবে, রুট এর ভ্যালু বাড়ালো, এ এখন কত হয়ে গেল, এ এখন 4, কি হয়ে যাবে এখন 4। নতুন একটা ক্লাসটা তৈরি করবে এবং ক্লাস্টারের মিন কে হয়ে যাবে, মিন হয়ে যাবে 7। ঠিক আছে, এটাকে আমরা মিন আকারে আইডেন্টিফাই করে দিলাম। রুট মিন 7 হয়ে গেল, নতুন ক্লাসটা তৈরি হয়ে গেল, খুব ভালো কথা। ক্লাসটারে আমরা জাস্ট বুঝার জন্য এই ক্লাসটা কিছু মার্ক করে রাখছি আর কিছু। ওকে, ঠিক আছে, ওকে, এটা তো ক্লাসটার কোড। এখন আমার আয়ের ভ্যালু বৃদ্ধি পাবে, পরেরটা যাব, ফাইনি, ফানি, আই, হ্যাঁ পরে তো সেম হিসাব। হ্যাঁ, পরে সেম, আমরা কিছু জিনিস দেখবো। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমরা কিছু জিনিস কিভাবে দেখবো। করবো? হ্যাঁ, কিছু জিনিস দেখবো যে আমাদের হলো, আচ্ছা ওকে, পরেরটা কত নাম্বার আছে, এখন 8 নাম্বারে, রাইট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 8, 9, 10, আচ্ছা 10, 3, 10, আচ্ছা 10 পর্যন্ত দেখেন। তো বাকি 10 পর্যন্ত একটু ডিফারেন্স আছে, মানে কয়েকটা জিনিস আমরা দেখবো আর কি। নতুন ক্লাস, লাস্টের ক্লাস না থেকে আগের ক্লাসে ঢুকে এবং কয়েকটা সিমিলারিটি থাকে। দুইটা ক্লাস সিমিলার থাকে, ফার্স্ট থেকে দেখি, মানে দুইটা নতুন এক্সাম্পল দেখি আমরা। বলতে এই যে এটার মধ্যে কি আছে, সানি, মাইল্ড, হাই, ফল। ঠিক আছে, তো এটা আমরা কি প্রত্যেকটা সাথে আমরা চেক দেবো, সানি, মাইল্ড, হাই, ফল, সানি একটা, মাইল্ড, হাই, ফল, তোর মধ্যে অলরেডি 3টা মিলে গেছে। ঠিক আছে, ওই সানি, না না সরি, দুইটা মিলছে, সানি, মাইল্ড, হাই, ফল, আচ্ছা না না 3টাই মিলছে। ওকে, সানি, মাইল্ড, হাই, ফল, আচ্ছা ওর সাথে 3টা মিলে গেছে অলরেডি। ওকে, এটা কত, এটা হলো x8। আচ্ছা ঠিক আছে, ওকে, তারপর সানি, মাইল্ড, হাই, ফল, ওর সাথে কটা মিলছে, ওর সাথেও 3টা মিলে গেছে। ওকে, সানি, মাইল্ড, হাই, ফল, সানি, মাইল্ড, হাই, ফল। আচ্ছা, বাকিগুলোর সাথেও 2টা বেশি মিলে নেয়, বাট এই যে মাইল্ড, হাই, ফলস, সানি, মাইল্ড, হাই, ফলস, এটা কিন্তু আমার অলরেডি 2টা ক্লাসে দিচ্ছে, ক্লাস্টার 1 আর কত, ক্লাস্টার 2। বাট এখন এটাকে আমরা কোথায় বসাবো, ক্লাস্টার 1 এ না ক্লাস্টার 2 তে? এটা বোঝার জন্য যে আমার এই লুপটাকে একটু বুঝতে হবে, যে এই লুপটা যেটা আছে ফল লুপ, এই ফল লুপটা কখন স্টপ হয়ে যায়, মানে এই ফল লুপটা আসলে কি পিক করে। এই ফল লুপটা হলো যে আমার যে হাইয়েস্ট সিমিলারিটি থাকে, সিমিলারিটি রেজাল্টটা পাবো, এর মধ্যে কি থাকে, এর মধ্যে একটা এল এর ভ্যালু থাকে, এর মধ্যে একটা আই এর ভ্যালু। এই এলটা থাকে নাম, ক্লাস্টার নাম্বার, যে আমার কোন ক্লাস্টারের সাথে সবচেয়ে হাইয়েস্ট সিমিলারিটি ছিল, আর এক্সআইটা হলো যে আমাদের কোন ক্লাস্টারটা, মানে কোন কোন ভ্যালুটা, মানে কোন ভ্যালুটা নিয়ে কাজ করছি, আমাদের প্রেজেন্ট ভ্যালু। যেমন এখানে 8,
হয় যে গ্রেটার দেন লেস দেন দিয়ে তখন যে ফার্স্টে যেটা ঢুকে থ্রি ঢুকলো, যদি আমাদের যেহেতু কি থাকে গ্রেটার দেন ইকুয়াল কন্ডিশন থাকে না, তাহলে পরবর্তী থ্রি পাইলে এটার মধ্যে আর ঢুকবে না, বাট ঢুকলেও মানে মানে গ্রেটার দেন মোট কথা গ্রেটার দেন ইকুয়াল না, গ্রেটার দেন কন্ডিশন থাকে, তাই পরবর্তী থ্রিটার মধ্যে ঢুকে না। আমরা জাস্ট ফার্স্টের ভ্যালুটা নিয়ে কাজ করতে পারি, এটার কি মানে অনলাইন দেখছি আর কি। যাই হোক, যে ওরা সবসময় ফার্স্টের ভ্যালুটা নিয়ে কাজ করে, সেকেন্ড যেটা থাকে সেটার মধ্যে ঢুকে না। তাহলে এর জন্য আমরা এখানে কোনটা মধ্যে দেবো, C1 এর মধ্যে, ক্লাস্টার 1। আর এই ক্লাস্টার 1 এটা এই এলটা রিপ্রেজেন্ট করে। এখন আলটিমেটলি এই যে এই এলটাই আসলে এই সিএল এর মধ্যে ঢুকে, এন্ড আমরা এই C1 এল এর মধ্যে X8 কে ঢুকাই। নতুন ক্লাস্টার না, ও প্রিভিয়াস ক্লাস্টারের মধ্যে ও কিন্তু চাইলেও ঢুকতে পারতো এটার মধ্যে। যদি কন্ডিশন দিয়ে আমরা গ্রেটার দেন তাহলে ঢুকবে হলো জাস্ট X1 এ মানে C1 এ, আর যদি গ্রেটার দেন ইকুয়াল দিই তাহলে C2 তে, বাট ম্যাক্সিমাম জায়গায় আমরা ফার্স্টটাই ঢুকাই, ফার্স্টে যেটা মিল খায় ওটার সাথে। এটা গেল, ওকে। এরপর আছে হলো এই যে সানি কুল নরমাল ফলস X9। সানি কুল নরমাল ফলসটা যখন আমরা দেখবো, সানি কুল নরমাল ফলস, সানি কুল সানি কুল নরমাল ফলস, ওর সাথে করেন সানি কুল নরমাল ফলস একটা মিলছে, সানি কুল নরমাল ফলস একটা মিলছে, এক এক সানি কুল নরমাল ফলস তিনটা মিলছে, সানি কুল নরমাল ফলস ওটা দুইটা মিলছে। হাইস্ট কোনটা? হাইস্ট ওইটা। তার মানে ও আমাকে রেজাল্ট দিবে কত? C3। এটা কত নাম্বার ক্লাস্টার? 3 নাম্বার ক্লাস্টার, ঠিক আছে। C3 এর মধ্যে আমার একটা এভাবে ঢুকাতে হবে। C3 কোনটা? এটা। এর মধ্যে কত হবে? X9, ঠিক আছে। এরপর যখন সিমিলারলি আমরা X10 ও দেখবো যে আমার X10 আমার ঢুকবে হলো এই ক্লাস্টার 2 তে, এই ক্লাস্টার 2 তে আমার X10 ঢুকবে। এই X10 এর মধ্যে আমরা দুটো জিনিস দেখবো যখন আমরা এটা দেখতেছি, এই X10 টা সানি মাইল নরমাল ফলস দুটার সাথে ট্রু হয়। একটা হলো 2 এর সাথে, একটা 3 এর সাথে। সানি মাইল নরমাল ফলস, এই যে সানি মাইল্ড নরমাল ফলস, ওর মধ্যে দুইটা ট্রু হয়েছে। সানি মাইল্ড সরি সানি মাইল্ড নরমাল ফলস, আচ্ছা না একটা সানি মাইল্ড নরমাল, ওর সাথে দুইটা সানি মাইল্ড নরমাল, আচ্ছা কোনটা নেই, আচ্ছা রেইনি মাইল্ড নরমাল ফলস, সরি এই যে রেইনি একটা মিলছে, মাইল্ড একটা মিলছে, আর ফলস একটা মিলছে, হাই মিলে নাই, সরি। আর এখানে রেইনি মিলছে, মাইল্ড মিলে নাই, নরমাল মিলছে, ফলস মিলছে। ওর সাথে তিনটা, এই একটা, এই দুইটা, এই তিনটা, ওর সাথে এই একটা, এই দুইটা, এই একটা, এই তিনটা মিলছে। এখন কোনটা বসাবো? এই যে ফার্স্ট একটা C2, তখন এখানে আমার বসে যাবে C2 এর মধ্যে X10 ও বসে যাবে, ঠিক আছে। আর যদি আমাদের চাই যে আচ্ছা X10 টা আমরা C3 তে বসাবো, তাহলে আমার সব রুলসে ওই জিনিসটা ফলো করতে হবে, বাট ম্যাক্সিমাম জায়গায় ফার্স্ট এটা ইউজ করা, ওকে। এন্ড সামনে যত যাব সামনে বাকিগুলোতে আস্তে আস্তে মিলে যাবে। মোট কথা যে এইভাবে করে লুপ করতে করতে এন পর্যন্ত আমার প্রত্যেকটা ক্লাস্টারে মিলে যাবে, ওকে। এটাই আসলে হ্যালো, শেষ নাকি? শেষ এটুকুই। সিলেবাস শেষ? আর কিছু নাই ভাই? চল আমরা আজকে গ্রুপ স্টাডি করি, অনলাইনে যাই, উইকিপিডিয়া মাইরা চ্যাটজিপিটি মাইরা পড়াশোনা করি। এত পড়াশোনা করা সব হচ্ছে সিলেবাস দেখি স্ক্রিন শেয়ার আমি তো ঘুমাই গেছি আমরা ভাই, ওই যে বুঝাইতে বুঝাইতে ক্লাস টাইম করতে করতে ঘুম। মোট কথা হলো কি ক্লাস্টারিং আর কি চেক করতে হবে যে খুব ভালোভাবে যে আসলে কোনটা মিললে কি মিলে না। হ্যাঁ কি এমনি শুধু অ্যালগরিদম লিখতে দিব না? শুধু শুধু অ্যালগরিদম লিখতে দিব? ম্যাথও দিতে পারে, মানে এই যে এর মানে ম্যাথ, এটা মানে লেখা বোঝাবো কেমনে? এটা ওই যে আমি যেরকম ভাবে লিখলাম এরকম ভাবে লিখবি, বই দিলাম এই যে এরকম ভাবে এমডিবি আর এবং এই ক্লাসটা গুলো রাখবি, এমডিবি এই ক্লাসটা গুলো রাখবি, এমডিবি এই ক্লাস করে এই ক্লাসটা, জাস্ট আলটিমেটলি এটা লিখে দিস যে C1 এটা করে, যেমন এই যেখানে দেখ, মানে প্রথমবার যে ইয়েটা দেখা দিব। হ্যাঁ এটা সিমিলার ক্লাস। এই যে আউটপুট, যে আউটপুটটা হলো সেট অফ ক্লাস্টার, এটা আর কি লাস্টে যা লিখে দিবি যে এটা যে আমাদের C ইজ ইকুয়াল টু সেট অফ কত আসবে, C1 থেকে লিখবি যে 7টা আসবে, C7 পর্যন্ত আসবে, ওকে ঠিক আছে। এটাই
এটি ভালো। যে কোনো একটা দিব না এটার কেবিন সেক্টর। মানে যদি সিনলাইটে দেয় তা সিনলাইটের অবশ্যই অ্যালগোরিদম আর ম্যাপ দুইটাই দেবে না, একটাই দিবে দুইটার মধ্যে। মানে যদি দেয়, কারণ এখান থেকে তো স্যার একদম 15-20 শনাক্ত করে দিবেন, তাই না? ওইটা তো বুঝছি। এটাই আর কথা। এটাই আর কি করবো, যাই নাকি? আর তো নাই কিছু। তাহলে ভিডিও শেষ করে দিই নাকি? হুম। আর ওই যে ম্যাপটা দিয়ে দিবেন, সিমুলেটের ম্যাপটা সাথে যেটা করা আছে। সরি